স্যার আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট হয়ে যাবেন। ওকে জি হ্যাঁ জি স্যার। থ্যাংক ইউ। আমি তাহলে ক্লাস শুরু করি। যেহেতু রাত 8টা বেজে গেছে, আমি খুব বেশি ভূমিকা নিব না, কারণ আসলে আমি এমন সব মানুষদের সাথে কথা বলছি, যাদের সামনে কথা বলছি, যারা অল্প কিছুদিন পরেই অনেকেই নামের পাশে ফেলো যোগ করতে যাচ্ছেন। আর আমরা যে ইন্টারেক্টিভ যে 5টা স্টেশনের মধ্যে আমার মনে হয় যে এই 4 নম্বর স্টেশনটাই আমার কাছে সবচেয়ে বেশি কঠিন এবং টাফ মনে হয়েছে, এবং এটা প্রিপারেশন নিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে এটা প্রিপারেশন খুবই এক্সটেন্সিভ একটা প্রিপারেশন আসলে। কারণ এখানে আপনাকে লেটেস্ট আপডেট সবগুলো জানতে হবে। এখন লেটেস্ট আপডেট ধরেন কার্ডিওলজির যারা, ওরা কার্ডিওলজির লেটেস্ট আপডেট জানবে, যারা হ্যাপাটোলজির লেটেস্ট আপডেট জানবে, কিন্তু একজন ইন্টার্নিস্টের জন্য আসলে সবগুলা সাব স্পেশালিস্টের এরকম লেটেস্ট আপডেট জানা একেবারে খুবই কষ্টকর একটা ব্যাপার। তো তারপরেও এখন পর্যন্ত আমি স্যারদের সাথে কথাবার্তা বলে, প্লাস হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি টোটাল 7টা টপিক সিলেক্ট করেছি আপনাদের জন্য, যে 7টা টপিক যে এইগুলার আপডেট আপনারা জেনে যাবেন এই 4 নম্বর স্টেশনের প্রিপারেশনের জন্য। আসলে ওসপির আগে ওইরকম ভাবে পড়াশোনার খুব একটা সুযোগ পাওয়া যায় না। এই কারণে আমি অনুরোধ করব যে 7টা টপিকের মধ্যে আমি এখানে 5টা টপিক আমার স্লাইডে নিয়ে আসার চেষ্টা করছি। তো 5টা টপিক আপনারা যদি আমার সাথে, এখন বাজে 8টা 7, আগামী 1.5 ঘন্টা আমার সাথে সময় দেন, তাহলে এই 5টা টপিক মোটামুটি আমার মনে হয় ইন্টারেক্টিভ ফেস করার জন্য, ইন্টারেক্টিভ বিট করার জন্য একটা প্রস্তুতি মোটামুটি আপনাদের হয়ে যাবে। আর 2টা টপিক আমি আসলে স্লাইডে আনতে পারি নাই, কারণ অনেক ভাস্ট হয়ে যায়, অনেক বিশাল হয়ে যায়, অত ধৈর্যও থাকবে না, আর অত এক্সটেন্সিভ প্রিপারেশন নেওয়া আসলে কষ্টকর। তো এই 7টা টপিক আমি আপনাদেরকে শুরুতে বলে নেই যে কোন কোন জিনিসগুলো আমার মনে হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে 2টার আপডেটেড গাইডলাইন আপনাদের জানা দরকার। একটা হচ্ছে হাইপারটেনশন আর একটা হচ্ছে ডিসলিপিডিমিয়া। হ্যাঁ না কেন শেষ? আমার সাথে কিন্তু হোস্ট থাকতে হবে কন্টিনিউয়াস, কারণ অনেক পার্টিসিপেন্ট তো আনমিউট হয়ে যাবে, আপনি মাঝে মাঝে প্রায় মিউট করে দিতে হবে স্যার এরকম। আমি আনমিউট করব। জি আছি স্যার। হ্যাঁ ভেরি গুড। জি আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে হচ্ছে হাইপারটেনশন এবং হচ্ছে ডিসলিপিডিমিয়া, আমার কাছে এই দুইটাই মনে হচ্ছে যে আপডেটেড ইনফরমেশন গুলো জানা থাকা দরকার। কারণ একিউট যেমন একিউট এসটি লিপিডেমাই, নন এসটিএমআই, তারপর একিউট এলভিএফ, পালমোনারি এডিমা, ওইগুলো আপনার একিউট স্টেশনে চলে যাবে। তাহলে ক্রনিকের মধ্যে যেগুলা হচ্ছে আপডেটেড, এইটা আসবে আপনার 4 নম্বর স্টেশনে। আপনারা খেয়াল করে দেখবেন যে মকে যে আপডেটেড ইনফরমেশন যেটা আসছে এই স্টেশনে, সেখানে আসছে এটা ডায়াবেটিস থেকে। তাহলে এন্ডোক্রাইন থেকে শুধু একটাই, ডায়াবেটিস। তাহলে আমার চলে গেলো 2টা, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, ডায়াবেটিস। আর হ্যাপাটোলজি থেকে আমার কাছে মনে হচ্ছে 2টা ইম্পর্টেন্ট এখানে, হ্যাপাটোলজি থেকে হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি। তাহলে এই 3, 2, 5টা। আর রেসপিরেটরি সিস্টেম থেকে আমার কাছে মনে হচ্ছে অ্যাজমা এবং সিওপিডি, এই দুইটার আপনাদের আপডেটেড গাইডলাইন জানা থাকা দরকার। এই 7টার বাইরে যে গুড টু নো যদি জানেন, একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের, আর একটা হচ্ছে স্ট্রোকের গাইডলাইনটুকু যদি আপনারা জানেন। হ্যাঁ, আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু আমি যে 7টা বললাম এই 7টা টপিক আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে হাইপারটেনশন, একটা হচ্ছে ডিসলিপিডিমিয়া, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, আর ওই দিক থেকে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, আর অ্যাজমা এবং সিওপিডি। এই 7টা টপিক আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আপনাদের পরীক্ষায় যেহেতু একেবারে সন্নিকটে, আসলে এগুলো আলাদা করে এরকম গাইডলাইন খুঁজে খুঁজে বের করা পড়া আপনাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার। কিন্তু আমি বলবো যে আমি এখানে 5টার সামারি ইনফরমেশন কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি। অনেক কষ্ট হয়েছে আমার, যে একজন ইন্টার্নিস্ট হয়ে সবগুলা সাব স্পেশালিস্ট থেকে আপডেটেড ইনফরমেশন নিয়ে আসা খুবই কষ্টকর। তারপরেও আমি আমার যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু আয়ত্ত করতে পেরেছি, আমি আপনাদের নিকটে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। হেপাটাইটিস বি ভাইরাসের যে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, যে একটা হেপাটাইটিস বি ভাইরাস আপনার কাছে একটা রিপোর্ট দিয়ে দিতে পারে যে পেশেন্ট এইচবিএসএজি পজিটিভ, এখন আপনি কি করবেন, তাকে ইনিশিয়াল কি কি অ্যাসেসমেন্ট করবেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর আপনারা একটু জেনে রাখলেন যে তার ডিজিজটা অ্যাক্টিভ কিনা, সিভিয়ারিটি কিরকম, পেশেন্টের সিরোসিস আছে কি নাই, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কোনো ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা, সেক্সুয়াল পার্টনার অফ দ্য সাবজেক্টস, এটা জেনে নিলেন, এটা ইন্টারেক্টিভের জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট।
হ্যাঁ, আপনাকে প্রশ্ন করা হলো হেপাটাইটিস বি ভাইরাস আপনি ট্রিটমেন্ট দিবেন। ট্রিটমেন্ট দেওয়ার পর আপনি যে ট্রিটমেন্ট দিচ্ছেন, এই ট্রিটমেন্টের গোল কি আসলে আপনার? আপনি কি জন্য ট্রিটমেন্ট দিতে চাচ্ছেন? এই ৫-৬টা পয়েন্ট থেকে ৪-৫টা পয়েন্ট আপনার অবশ্যই ঠোঁটস্থ থাকতে হবে। এখন থেকেই আপনি আর আসলে পড়ার সুযোগ পাবেন না। এখনই এটা আত্মস্থ করে ফেলার চেষ্টা করেন। যে আমি পেশেন্টের সারভাইভাল ইমপ্রুভ করতে চাই, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে চাই। যে হেপাটাইটিস বি ভাইরাস রিলেটেড যে মরবিডিটি লাইক হচ্ছে সিরোসিস অফ লিভার অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা আমি এটা ডিক্রিজ করতে চাই। ৩ নাম্বার পয়েন্ট যেটা টু প্রিভেন্ট প্রগ্রেশন অফ সিরোসিস এন্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। যদি উইমেন হয় তাহলে আমি মাদার টু চাইল্ড ট্রান্সমিশন সেটা আমি প্রিভেন্ট করতে চাই। আমি তার হেপাটাইটিস বি এর যে রিঅ্যাক্টিভেশন সেই রিঅ্যাক্টিভেশন সেটা প্রিভেন্ট করতে চাই। আর হেপাটাইটিস বি ভাইরাস অ্যাসোসিয়েটেড যে এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন এটা আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা এন্টিটি যে এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন এগুলো আমি প্রিভেন্ট করতে চাই, আমি ট্রিট করতে চাই। তবে সামারি হচ্ছে আমি সার্ভাইভাল, কোয়ালিটি অফ লাইফ, তার যাতে সিরোসিস না হয়, তার হেপাটোসেলুলার কার্সিনোমা যাতে না হয়, মাদার টু চাইল্ড ট্রান্সমিশন যাতে না হয় এবং এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন এগুলো হচ্ছে আমার গোলস অফ থেরাপি। এইটা একটা খুব সুন্দর কোশ্চেন ইন্টারেক্টিভ এর জন্য যে আপনি কেন ট্রিটমেন্ট করতে চান। আচ্ছা আচ্ছা, এখন যে একটা কোশ্চেন আসতে পারে আপনি কতদিন পর্যন্ত ট্রিটমেন্টটা করতে চান? হুম। এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যেগুলো হচ্ছে আমার এই যে লাল কালি দেওয়া যেগুলো মানে কালার করা যেগুলো এগুলো একটু আলাদা করে আপনারা ইয়ে করবেন, হ্যাঁ? যে আমার ট্রিটমেন্ট এম কি? আমার ট্রিটমেন্ট হচ্ছে এইচবিএসএসজি লস, যে আমার এইচবিএসএসজি পজিটিভ ছিল এটাকে নেগেটিভ করা। এটা হচ্ছে ট্রিটমেন্ট। এটা হচ্ছে আমার অপটিমাল এন্ড পয়েন্ট অফ দ্য ট্রিটমেন্ট। আমি এটা চাই। ঠিক আছে? আচ্ছা। কিন্তু এটা ভার্চুয়ালি এটা আসলে ভার্চুয়াল থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল না। কিন্তু আমার এন্ড পয়েন্ট হচ্ছে এটা যে এইচবিএসএসজি লস করতে চাই। আর কি করতে চাই আমি? যে তার এসজিপিটি অথবা এএলটি যেটা এলিভেটেড ছিল সেটাকে আমি নরমাল করতে চাই। আচ্ছা। আর হচ্ছে যদি এইচবি পজিটিভ থাকে সেটাকে আমি এইচবিই নেগেটিভ করতে চাই। ঠিক আছে? আর হেপাটাইটিস বি ভাইরাস যে ডিএনএ লেভেল এই ডিএনএ লেভেলটাকে আমি কি করতে পারি? সাপ্রেস করে রাখতে চাই। তাহলে আমার ৪টা পয়েন্ট আমার ট্রিটমেন্টের এন্ড পয়েন্ট, আমার ট্রিটমেন্টের টার্গেট। আবার যদি আমি বলি এইচবিএস যে পজিটিভ নেগেটিভ করা, এইচবিইএজি যে পজিটিভ ছিল সেটাকে নেগেটিভ করা, হেপাটাইটিস বি ভাইরাস যে ডিএনএ লেভেল সেটাকে আমার সাপ্রেস করে রাখা, আর হচ্ছে এসজিপিটি যেটা সেটাকে আমার নরমালাইজেশন করে রাখা। এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট অফ থেরাপি অথবা টার্গেট অফ থেরাপি। ঠিক আছে? আচ্ছা। কাদেরকে আমি ট্রিটমেন্ট করব? আপনাকে একটা সিনারিও দিয়ে দিল যে তার এইচবিএসএজি পজিটিভ, তার ধরেন অথবা বলা হলো যে সে দেশের বাইরে যাওয়ার জন্য একটা টেস্ট করেছে সেখানে দেখা গেল যে এইচবিএসএজি পজিটিভ। তার এসজিপিটি যেটা এসজিপিটির একটা লেভেল দিয়ে দেওয়া হলো যে এসজিপিটি লেভেল হচ্ছে তার ধরেন 40 অথবা 50। তার এখন আপনি কি করবেন? তাহলে ট্রিটমেন্টের ইন্ডিকেশন কি? ট্রিটমেন্টের ইন্ডিকেশন হচ্ছে আমি যদি সামারি করি যে ক্রনিক হেপাটাইটিস মানে ইনফেকশন প্লাস ইনফ্লামেশন অথবা যে পেশেন্টের ইনফেকশন উইথ হাই ভাইরাল লোড অথবা পেশেন্টের যদি সিরোসিস থাকে অথবা এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন থাকে অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ সিরোসিস থাকে অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ হেপাটোসেলুলার কার্সিনোমা থাকে, এই জিনিসগুলো, হ্যাঁ? তাহলে ট্রিটমেন্ট সামারি, তাহলে ট্রিটমেন্ট যদি আমি তার ইন্ডিকেশন আছে কিনা সেটা যদি দেখতে চাই তাহলে আমাকে ৪-৫টা ইনভেস্টিগেশন করে ফেলতে হবে। ১ নাম্বার কি আমাকে করতে হবে এইচবিইএজি। ঠিক আছে? ২ নাম্বার করতে হবে পেশেন্টের এসজিপিটি। ৩ নাম্বার যেটা করতে হবে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লোড। আর পেশেন্টের নেক্রো ইনফ্লামেশন এন্ডোব্লিকার ফাইব্রোসিসের এভিডেন্স খুঁজতে হবে আইদার বাই ফাইব্রোস্ক্যান অথবা থ্রু লিভার বায়োপসি। তাহলে এই ৪-৫টা ইনভেস্টিগেশন আমাকে করে ফেলতে হবে। এগুলো একদম চট করে মাথার মধ্যে সেট করে নেন যে ডিএনএ লোড, এসজিপিটি, ফাইব্রোস্ক্যান অথবা লিভার বায়োপসি, এইচবিইএজি, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লোড। তাহলে আমরা কখন পেশেন্টকে ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্টের ইন্ডিকেশন কি? দেখেন ক্রনিক হেপাটাইটিস বি ইনফ্লামেশন হেপাটাইটিস আপনি কিভাবে বুঝবেন? যে এসজিপিটি বেশি। অথবা কিভাবে বুঝবেন? যে আপনি ফাইব্রোস্ক্যান করলেন অথবা হচ্ছে বায়োপসি করলেন সেখানে নেক্রো ইনফ্লামেশন এন্ডোব্লিকার ফাইব্রোসিস দেখলেন। এই ক্ষেত্রে আমার ডিএনএ লোড জাস্ট 2000 এর বেশি থাকলে এটা ট্রিটমেন্ট হচ্ছে ইন্ডিকেটেড। আচ্ছা। অথবা পেশেন্টের সিরোসিস যদি থাকে আইদার কম্পেনসেটেড অথবা ডিকম্পেনসেটেড সেখানে আপনাকে ট্রিটমেন্ট করে ফেলতে হবে। এসজিপিটি লেভেল যাই থাকুক। আচ্ছা। এখন পেশেন্টের হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লোড যদি 20,000 এর বেশি থাকে এবং হচ্ছে এসজিপিটি যদি 2 টাইমস এর বেশি থাকে তাহলে আমার নেক্রো ইনফ্লামেশন অথবা ফাইব্রোসিস থাকুক অথবা না থাকুক পেশেন্টকে আমার ট্রিটমেন্ট করে ফেলতে হবে। আচ্ছা। পেশেন্টের এইচবিইএজি পজিটিভ, হ্যাঁ? সেই ক্ষেত্রে এসজিপিটি বেশি নাই কিন্তু ডিএনএ লোড যদি বেশি থাকে এবং এইচবিইএজি পজিটিভ এবং ডিএনএ লোড বেশি সেই পেশেন্টকে আমার ট্রিটমেন্ট করতে হবে। অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ এইচসিসি, এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন এগুলা থাকলে আমার যদি টিপিক্যাল ইন্ডিকেশন নাও থাকে তাহলেও ট্রিট করতে হবে। তো এগুলা মনে রাখা একটু ক্লামজি মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু সহজ কথায় মনে রাখেন যে যদি আমি বুলেট কিছু পয়েন্ট আমি দেই
যে পেশেন্টের HGPT বেশি, পেশেন্টের ভাইরাল লোড হাই, পেশেন্টের হচ্ছে এভিডেন্স অফ নেক্রো ইনফ্লামেশন এন্ড অব্লিকুলার ফাইব্রোসিস, ফ্যামিলি হিস্ট্রি অফ সিরোসিস অথবা এসসিসি, পেশেন্টের এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশনস, এগুলো তোমার ট্রিটমেন্টের ইন্ডিকেশন। আচ্ছা, এখন আপনাকে স্যার নেক্সট যে আপনাকে কি দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে চান এই পেশেন্টের অ্যাকর্ডিং টু যে লেটেস্ট গাইডলাইন দিয়ে আপনি কি দিয়ে ট্রিটমেন্ট করতে চান? আসলে আপনি সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র দুইটা নাম মনে রাখেন, হ্যাঁ, এন্টাকাভির আর একটা হচ্ছে টেনোফোভির। হ্যাঁ, টেনোফোভির দুইটাই আমাদের দেশে আসলে অ্যাভেলেবল, দুইটাই টেনোফোভির, TDF দুইটাই হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবল। তাহলে এন্টাকাভির এবং টেনোকোভির এই দুইটাই হচ্ছে আমার কাছে অ্যাভেলেবল অপশন। আর যাদের হচ্ছে মাইল্ড টু মডারেট ডিজিজ, ভাইরাল লোড কম, তাদের জন্য আমার আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ইন্টারফেরন আলফা। তাহলে এখান থেকে আমার শুধু মনে রাখার মতো বিষয় কি, এন্টাকাভির আর টেনোফোভির, এই দুইটা নাম আমি মনে রাখবো। আচ্ছা, এখন এই যে এন্টাকাভির এবং টেনোফোভির দেখেন 2005 এর পর থেকে আসলে এন্টাকাভির এবং টেনোফোভির এই দুইটা ড্রাগস এখন আমাদের অ্যাভেলেবল অ্যান্টিভাইরাল মেডিকেশন। হ্যাঁ, এগুলো কোন গ্রুপের ড্রাগ? নিউক্লিওসাইড অ্যানালগস। নিউক্লিওসাইড অ্যানালগস এর মনে রাখবেন। হ্যাঁ, মেকানিজম অফ অ্যাকশন এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এখন কতদিন ট্রিটমেন্ট করব? নেক্সট কোশ্চেন আপনার কাছে, এন্টাকাভির আপনি স্টার্ট করলেন অথবা টেনোফোভির স্টার্ট করেন, কতদিন ট্রিট করবেন? এটা ভার্চুয়ালি হচ্ছে অ্যাকচুয়ালি লং টার্ম আনটিল এইচবিএস এজি লস। এইচবিএস এজি অ্যাকচুয়ালি লস হয় না, তার মানে আলটিমেটলি এটা আপনাকে লং টার্ম ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, আর বাকি জিনিসগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। আর প্যাগ ইন্টারফেরন হচ্ছে ফিক্সড 48 উইকস। হ্যাঁ, তাহলে আমি যদি অ্যান্টিভাইরাল দেই এটা লং টার্ম, আর প্যাগ ইন্টারফেরন দিলে 48 উইকস। ওকে, আচ্ছা, এখন প্রেফার্ড রেজিমেন কি? আমার যে নিউক্লিওসাইড অ্যানালগস, আমার প্রেফার্ড রেজিমেন হচ্ছে আইদার এন্টাকাভির অ্যালোন অথবা টেনোফোভির অ্যালোন এজ মনোথেরাপি। আমাদের ইন্টারনেটদের জন্য এইটি মনে রাখা দরকার যে মনোথেরাপি, কম্বিনেশন থেরাপি নট রিকমেন্ডেড। আইদার এন্টাকাভির অথবা টেনোফোভির, হ্যাঁ, মনোথেরাপি। আমাদের ইন্টারনেটদের জন্য এই ইনফরমেশনটুকুই যথেষ্ট। আচ্ছা, তাহলে আমি শুধু দুইটা নাম এখানে মনে রাখতে বললাম, একটা হচ্ছে এন্টাকাভির আর একটা হচ্ছে টেনোফোভির। আচ্ছা, এখন আমি পেশেন্টকে ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরে আমি পেশেন্টকে কিভাবে মনিটরিং করব, কি কি দিয়ে মনিটরিং করব? তাহলে আমি ওই যে যেগুলা দিয়ে আমি ট্রিটমেন্ট স্টার্ট করছি আমি ঠিক ওইগুলা দিয়ে মনিটরিং করব। কি দিয়ে আমি ট্রিটমেন্ট স্টার্ট করছি পেশেন্টের? HGPT লেভেল, হেপাটাইটিস বি ভাইরাস, ডিএনএ লোড, এগুলা দিয়ে আমি পেশেন্টের HB EAG, তারপর এগুলো দিয়ে আমি ট্রিটমেন্ট স্টার্ট করছি, তাই না? তাহলে এখানে পেশেন্টের HGPT এবং ডিএনএ লোড এই দুইটা আমাকে মনিটর করতে হবে, যে HGPT কমছে কিনা, নরমালাইজেশন হচ্ছে কিনা। আমার ট্রিটমেন্টের একটা টার্গেটও ছিল, কিন্তু মনে আছে কিনা আপনাদের, যে HGPT যদি বেশি থাকে তাহলে আমি এটাকে নরমাল করে ফেলবো, যে ডিএনএ লোড যদি বেশি থাকে সেটাকে আমি সাপ্রেশন করে ফেলবো। এটা আমার একটা ট্রিটমেন্টের একটা টার্গেট অথবা হচ্ছে একটা এন্ড পয়েন্ট। আচ্ছা, আর নিউক্লিওসাইড অ্যানালগ যেগুলা, এগুলা তো হচ্ছে রেনাল ডিজিজ, রিস্ক অফ রেনাল ডিজিজ থাকে আপনারা জানেন। এই ইজিএফআর এটা পিরিয়ডিক্যালি পেশেন্টকে মনিটর করতে হবে। তাহলে ইজিএফআর এটা আপনাকে আচ্ছা, এইটা আমাদের আসলে দরকার নেই। এখানে বলা হচ্ছে যে কাদেরকে দরকার নেই, আসলে আমরা এন্টাকাভির অথবা টেনোফোভির এটাই শুধু মাথা আমাদের রাখবো। তাদের হচ্ছে HBEAG পজিটিভ ছিল, হ্যাঁ, HBEAG পজিটিভ, তাদের জন্য হচ্ছে আমার যখন HBEAG পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে এবং হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেলটা আনডিটেক্টেবল হয়ে যাবে এবং পেশেন্ট 12 মান্থস অফ কনসলিডেশন থেরাপি কমপ্লিট করেছে, তখন হচ্ছে আমি এটা ডিসকন্টিনিউ করে দিতে পারি। হ্যাঁ, তাইলে এটা কিন্তু আমার একটা অপশন, যে যাদের HBEAG পজিটিভ ওদের জন্য সুবিধা আসলে। এটা নেগেটিভ হয়ে গেলে হেপাটাইটিস বি ভাইরাস যে ডিএনএ লেভেল ছিল সেটা আনডিটেক্টেবল যদি হয়ে যায় এবং হচ্ছে 12 মাস কনসলিডেশন থেরাপি পাওয়ার পর আমি নিউক্লিওসাইড যে অ্যানালগ সেটা আমি ডিসকন্টিনিউ করে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, HbA নেগেটিভ যারা তাদেরকে আমরা কি করতে পারি, যে 3 ইয়ার্স ভাইরোলজিক্যাল সাপ্রেশন, আমি একটানা 3 বছর যদি দেখি যে আমি নিউক্লিওটাইড অ্যানালগ দেওয়ার পরে তার ভাইরোলজিক্যাল সাপ্রেশন হয়ে গেছে, মানে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেলটা আনডিটেক্টেবল হয়ে গেছে, তাদেরকেও আমি ডিসকন্টিনিউ করে দিতে পারি HbA নেগেটিভ আফটার 3 ইয়ার্স। আচ্ছা, আর ইউজুয়াল রিকমেন্ডেশন হচ্ছে যে এটা সেফেস্ট অপশন, যে নিউক্লিওসাইড অ্যানালগ থেরাপি আনটিল HbA যে ক্লিয়ারেন্স,
সিরোসিসের লাইফ লং। তাহলে আমি যদি সামারি করি যে আমার সেফ জোন কি, সেফ জোন হচ্ছে সিরোসিসের লাইফ লং, এইচবিএসসি যে পজিটিভ থাকে আনটিল নেগেটিভ হওয়া পর্যন্ত। তো এটা যেহেতু সম্ভব না, তাহলে আরো কিছু দুই একটা ওরা আমাদেরকে এন্ড পয়েন্ট দিয়ে দিছে। এন্ড পয়েন্ট কি, যে এইচবিএসসি পজিটিভ হয়েছিল একটা পেশেন্ট, তার নেগেটিভ হয়ে গেছে এবং তার হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেল যেটা এটা সাপ্রেশন হয়ে গেছে এবং পেশেন্ট 12 মান্থ থেরাপি রিসিভ করেছে। অথবা এইচবিএসসি পজিটিভ নাই, শুরু থেকে নেগেটিভ, তাহলে তাদেরকে কি করবো? তাদেরকে যে একটানা 3 বছর তার ভাইরোলজিক্যাল সাপ্রেশনে ছিল, সেই পেশেন্টকেও আমরা এন্টাকাভির অথবা টেনোফোভির বন্ধ করে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমার সামারি মেসেজ। হ্যাঁ, আচ্ছা, প্যাগ ইন্টারফেরন ম্যানোথেরাপি, এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে এটা 48 উইকস ফিক্সড। আমি যদি ধরেন একটা এন্টাকাভির স্টার্ট করি, এটা আমাকে সারা জীবনও চালাইতে হতে পারে, কিন্তু প্যাগ ইন্টারফেরন হচ্ছে 48 উইকস, এটা ফিক্সড রেজিমেন। এটা কারা বেনিফিশিয়াল? এই যে এইচবিএ যে নেগেটিভ পেশেন্টস এবং মাইল্ড টু মডারেট ডিজিজ, যাদের ভাইরাল লোড কম, আসলে তো ওদের জন্য হচ্ছে প্যাগ ইন্টারফেরন মনোথেরাপি, এটা ফিক্সড ডোজ একটা রেজিমেন। হ্যাঁ, আচ্ছা, এইটা আসলে আপনার লাগবে না যে প্যাগ ইন্টারফেরন দেওয়ার পর কিভাবে মনিটরিং করব। আচ্ছা, কম্বিনেশন থেরাপি। কম্বিনেশন থেরাপি সম্পর্কে আমরা যেটা মনে রাখবো অ্যাজ এন ইন্টার্নিস্ট, যে 2 নিউক্লিয়াসের অ্যানালগস ইজ নট রিকমেন্ডেড। আমরা এটাই মনে রাখবো যে কোনো এটা রিকমেন্ডেশন নাই। আচ্ছা, ডিকম্পেনসেটেড সিরোসিস হইলে আমার আসলে কিছুই করার দরকার নাই, আমি তার ডিএনএ লোড অথবা হচ্ছে কিছুই করার দরকার নাই, পেশেন্টকে আমাকে ট্রিট করে দিতে হবে। হ্যাঁ, কি দিয়ে ট্রিট করবো? এদের এন্টাকাভির অথবা টেনোফোভির। আর প্যাগ ইন্টারফেরন হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে ডিকম্পেনসেটেড সিরোসিস হলে প্যাগ ইন্টারফেরন কন্ট্রাইন্ডিকেটেড, ডিকম্পেনসেটেড সিরোসিস প্যাগ ইন্টারফেরন কন্ট্রাইন্ডিকেটেড। কিছু স্পেশাল পেশেন্ট গ্রুপস আছে, যেমন আপনি কোশ্চেন করতে পারে এই পেশেন্টের এইচবিএসএজি সাথে হচ্ছে তার এইচআইভি কো ইনফেক্টেড, তাহলে আমি তাকে কি করব? তাহলে তার ইরেসপেক্টিভ CD4 সেল কাউন্ট তাকে অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপি স্টার্ট করতে হবে, এবং অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপি স্টার্ট করার সময় আমাকে টেনোফোভির বেসড জিআরটি রেজিমেন্ট আছে, আমাকে সেটা চুজ করতে হবে। হ্যাঁ, টেনোফোভির বেসড রেজিমেন্ট, মানে একদম খুব সহজ ব্যাপারে সিম্পলিফাইড, যে আমি স্টার্ট করতে হবে এবং টেনোফোভির বেসড রেজিমেন্ট। যদি হেপাটাইটিস বি ভাইরাসের সাথে আপনাকে কোশ্চেন করলো যে হেপাটাইটিস সি ভাইরাস কো ইনফেকশন আছে, তাইলে আপনি কি করবেন? তাহলে এটা আমার শেষে একটা সামারি আছে, হেপাটাইটিস সি ভাইরাস শেষে কো ইনফেকশন থাকলে ওইখানে আমি এটা বলবো আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, একিউট হেপাটাইটিস বি, এখানে কিন্তু একটা কথা আছে যে একিউট হেপাটাইটিস বি এর সাধারণত অ্যান্টিভাইরাল লাগে না। একিউট হেপাটাইটিস বি অ্যান্টিভাইরাল লাগে না, তবে শুধুমাত্র এক্সেপ্ট এই যে 4টা কন্ডিশন। আপনাকে কোশ্চেন করতে পারে একিউট হেপাটাইটিস বি ভাইরাস তার এইচবিসিজি পজিটিভ, তাকে অ্যান্টিভাইরাল দেওয়ার কোনো প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। কয়টা কন্ডিশনে? 4টা কন্ডিশনে। পেশেন্টের যদি কোয়াগুলোপ্যাথি থাকে, প্রোট্রাক্টেড কোর্স, মানে এটা অনেক লম্বা কোর্স। হ্যাঁ, শুড বি ট্রিটেড উইথ নিউক্লিওসাইড অ্যানালগস এন্ড কনসিডারড ফর লিভার ট্রান্সপ্লান্টেশন। মানে ট্রিটমেন্ট লাগবে কখনো, সরি, কোয়াগুলোপ্যাথি এবং প্রোট্রাক্টেড কোর্স, এই দুইটা মনে রাখেন। হ্যাঁ, কোয়াগুলোপ্যাথি এবং প্রোট্রাক্টেড কোর্স। আচ্ছা, প্রেগন্যান্সি, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আপনারা জানেন যে বিসিপিএসসি এটা খুবই, মানে ওরা দিয়ে দেখে কেন যেন এটা ওদের খুবই একটা ফেভারিট একটা জিনিস। এবার একটা লং কোশ্চেন আসছে শুধু প্রেগন্যান্সি উইথ হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে। ফার্স্ট টাইম সে স্ট্রংলি রিকমেন্ডেড, এটা এই ইনফরমেশন আমার জানার দরকার নাই। সে যদি প্রেগনেন্ট হতে চায় তাহলে আমরা থেরাপি যদি সে না পেয়ে থাকে, আসলে আমি এটা এখন স্টার্ট করব না, আফটার চাইল্ড ডেলিভারির পরে আমরা এটা স্টার্ট করব। আচ্ছা, এখন যে পেশেন্টের অ্যাডভান্স ফাইব্রোসিস আছে অথবা সিরোসিস আছে, তাকে আসলে যদি আমি ট্রিটমেন্ট স্টার্ট করতে চাই, তাহলে আমি টেনোফোভির দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, প্রেগন্যান্সিতে অনলি ড্রাগ হচ্ছে টেনোফোভির, প্রেগন্যান্সিতে অনলি ড্রাগ হচ্ছে টেনোফোভির। যদি স্টার্ট করব না, যদি করতে চাই টেনোফোভির দিয়ে স্টার্ট করব। আগে থেকে যদি এন্টাকাভির পেয়ে থাকে, এটাকে আমি টেনোফোভিরে সুইচ করে দেব। সামারি কথা হচ্ছে এটা। হ্যাঁ, দেখেন, অলরেডি অন যদি নিউক্লিয়াসিড অ্যানালগ থেরাপিতে থাকে, টেনোফোভির থাকলে সেটা কন্টিনিউ করব। এন্টাকাভির যদি পাই, এটাকে আমি সুইচ করে দিব টেনোফোভিরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কাদেরকে আমরা প্রেগন্যান্সিতে টেনোফোভির আমরা স্টার্ট করব? আমি আগেই বলেছিলাম যে আমরা ইউজুয়ালি স্টার্ট করব না, আমরা বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত ওয়েট করব, কিন্তু কিছু কন্ডিশনে স্টার্ট করে দিতে হবে। যখন ডিএনএ লেভেল, ওই যে যদি 2 লাক্সের বেশি হয়ে যায়, 2 লাক্স, দেখেন 2 লাক্স ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল যদি বেশি হয়, তাদেরকে আমরা টেনোফোভির স্টার্ট করব। কখন স্টার্ট করব? 24 to 28 উইকস অফ জেস্টেশন। কতদিনে আমরা এটা কন্টিনিউ করব? যে 12 উইকস আফটার ডেলিভারি। হ্যাঁ, এটা তো ইউজুয়ালি এই পেশেন্টের ইন্ডিকেশন ছিল না, কিন্তু আমরা তাকে কেন স্টার্ট করছি? এইখানে স্টার্ট করার উদ্দেশ্য হচ্ছে টু প্রিভেন্ট মাদার টু চাইল্ড ট্রান্সমিশন। উদ্দেশ্য হচ্ছে এটাই। ব্রেস্ট ফিডিং করানো যাবে, ব্রেস্ট ফিডিং ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড। তাইলে আমরা স্টার্ট করব না,
কখন করব? যখন হাই ভাইরাল লোড থাকে। হাই ভাইরাল লোড এখানে মানে কি 2 লাখের বেশি। কি দিয়ে স্টার্ট করব? টেনোভোভির কখন স্টার্ট করব? 24 to 28 উইকস এ। কতদিন পর্যন্ত এটা কন্টিনিউ করব? আফটার 12 উইকস আফটার ডেলিভারি পর্যন্ত এটা কন্টিনিউ করব। হ্যাঁ, দিস ইজ অল অ্যাবাউট হেপাটাইটিস বি ভাইরাস। আমার মনে হয় এর বাইরে ইন্টারেক্টিভ আপনাদের আর কোনো কিছু জানার দরকার নেই। হেপাটাইটিস সি ভাইরাস থেরাপি সেম। আমরা এটা যদি লেটেস্ট গাইডলাইন অনুযায়ী আমরা কেন এটা হেপাটাইটিস সি ভাইরাসের ট্রিটমেন্টটা তুমি কেন করতে চাও এই পেশেন্টের? আমি চাই না পেশেন্টের কমপ্লিকেশনস হোক। আমি চাই পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ যেটা সেটা ইমপ্রুভমেন্ট হোক। আমি ট্রান্সমিশন প্রিভেন্ট করতে চাই। এগুলো হচ্ছে আমার হ্যাঁ এন্ড পয়েন্ট অফ এইচসিভি থেরাপি। হেপাটাইটিস বি ভাইরাসের এন্ড পয়েন্ট কি ছিল? এইচবিএস এজি লস, এইচবিই এজি সেরো কনভার্সন, সাপ্রেশন অফ হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেল এবং হচ্ছে পেশেন্টের নরমালাইজেশন অফ এসজিপিটি। আর হেপাটাইটিস সি ভাইরাসের আমার এন্ড পয়েন্ট কি? যে পেশেন্টের একটা সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স, সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স। নেক্সট কোশ্চেন করবে এটা বলতে আপনি কি বুঝান? যে এটা হচ্ছে 12 উইকস পরে আমি যদি হেপাটাইটিস আমি ট্রিটমেন্ট বন্ধ করে দিলাম, বন্ধ করার পরে যে 12 উইকস পরে পেশেন্টের যদি হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ লেভেল যেটা এটা আনডিটেক্টেবল থাকে তাহলে এটাকে আমরা বলবো সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স। কারা ট্রিটেড? আসলে হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন হইলে ট্রিট করতে হবে, এখানে আলাদা কোনো ক্রাইটেরিয়া নাই, ঠিক আছে? সহজ কথা হচ্ছে মনে রাখেন হেপাটাইটিস সি ভাইরাস হইলে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, আমার ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্স এখানে দুইটা পেশেন্ট বলা হয়, একটা ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্স একটা ট্রিটমেন্ট নেই পেশেন্ট। ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্স পেশেন্ট মানে কি? যারা আগে থেকে ট্রিটমেন্ট পেয়ে আসছে আসলে, হ্যাঁ, রিভাভিরিন, সফোজবুভির, ইন্টারফেরন আলফা এগুলো দিয়ে ট্রিটমেন্ট পেয়ে আসছে, এদেরকে ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্স পেশেন্ট। আচ্ছা, এখন এই হেপাটাইটিস বি ভাইরাস যখন পাইছিলাম আমি তখন কি কি ইনভেস্টিগেশন করছিলাম? এইচবিএসএজি, এইচবিইএজি, এইচজিপিটি, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লোড, ফাইব্রোস্ক্যান, লিভার বায়োপসি, এগুলো ছিল আমার ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন। এখানে আমার কি কি ইনভেস্টিগেশন করা লাগবে? যে সকল পেশেন্টকে হেপাটাইটিস সি ভাইরাস এনটিএসসিবি ধরুন পজিটিভ একটা রিপোর্ট দিয়ে দিল, আপনি তারপরে কি করবেন? হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ লেভেল করবেন, হেপাটাইটিস সি ভাইরাস জেনোটাইপ ডিটারমিনেশন করবেন। এইটা বলতেই হবে আপনাকে, হ্যাঁ, হেপাটাইটিস সি ভাইরাসের জেনোটাইপ ডিটারমিনেশন ছাড়া আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না আসলে। আচ্ছা, তার কোমরবিডিটিস যেগুলো এগুলো আপনাকে সার্চ করতে হবে যে তার কনকমিটেন্ট হেপাটাইটিস বি ভাইরাস রয়েছে কিনা, কনকমিটেন্ট এইচআইভি রয়েছে কিনা। এই যে এটা মাথায় রাখবেন, হেপাটাইটিস বি ভাইরাস যদি পজিটিভ পান কনকমিটেন্ট হেপাটাইটিস সি ভাইরাস খুঁজবেন, এইচআইভি খুঁজবেন। সেম হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রেও, হ্যাঁ, তার অ্যালকোহল কনজাম্পশন, তার ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি, এগুলো আপনাকে সার্চ করতে হবে। কি কি ড্রাগস আপনাকে নেক্সট কোশ্চেন করবে, আপনি কি কি ড্রাগস দ্বারা ট্রিটমেন্ট করতে পারেন? আমি ট্রিটমেন্ট করতে পারি পেশেন্টের সফোজবুভির দিয়ে, সফোজবুভির ভ্যালপারাজবির কম্বিনেশন দিয়ে, তারপর হচ্ছে যে গ্ল্যাকাপ্রিভির, তারপর হচ্ছে এই যে ড্রাগস গুলো আমি রিকমেন্ডেড, হ্যাঁ, এগুলোর নামগুলো একটু জানতে হবে, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে এই যে সফোজবুভির, ভ্যালপারাজবির, সফোজবুভির, ডেক্লাটাজবির এগুলো আমাদের দেশে পাওয়া যায়। এগুলো হচ্ছে প্যান জেনোটাইপিক রেজিমেন, মানে সকল জেনোটাইপের জন্য এগুলো ইউজ করতে পারেন, হ্যাঁ। সফোজবুভির, ভ্যালপারাজবির এটা তো অবশ্যই প্যান জেনোটাইপিক, কিন্তু রিসোর্স স্পোর্টস সেটিং আমাদের দেশের জন্য আপনি সফোজবুভির, ডেক্লাটাজবির এই কম্বিনেশনটা আপনি ক্যান বি ইউজড ইন প্যান জেনোটাইপিক রেজিমেন, হ্যাঁ। কতদিন আমরা ট্রিটমেন্ট করব? পেশেন্টের যদি কোনো ধরনের সিরোসিস না থাকে, নো সিরোসিস, আপনাকে তো একটা সিনারিও দিবে যে পেশেন্টের সিরোসিস আছে কি নাই, তাহলে সফোজবুভির প্লাস ভ্যালপারাজবির এটা হচ্ছে 1 ট্যাবলেট ডেইলি ফর হচ্ছে 12 উইকস। সফোজবুভির এখানে আচ্ছা, আর যদি ডিকম্পেনসেটেড সিরোসিস থাকে তাহলে আপনার সাথে তখন আপনাকে চাইল্ড পাস স্কোরিং করতে হবে। আপনাকে অত কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখবেন যে যদি ডিকম্পেনসেট সিরোসিস হয় তাহলে আমি রিভাভেরিন অ্যাড করে দিব, হ্যাঁ, রিভাভেরিন অ্যাড করে দিব। আর রিভাভেরিন যদি অ্যাড না করি, শুধুমাত্র যদি সফোজবুভির প্লাস ভ্যালপারাজবির দিয়ে করি তাহলে এটা 24 উইকস দিতে হবে। আর রিভাভেরিন দিলে আমি 12 উইকস, মানে 3 মাস আর 6 মাস, এটা মনে রাখেন, 3 মাস আর 6 মাস। ডিকম্পেনসেটের জন্য 6 মাস উইদাউট রিভাভেরিন, আর উইথ রিভাভেরিন দিলে 3 মাস। উইদাউট রিভাভেরিন 6 মাস, উইথ রিভাভেরিন 3 মাস। আচ্ছা, হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে এগুলা বাজারে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমাদের দেশে সফোজবুভির, ভ্যালপারাজবির, সফোজবুভির হচ্ছে ডেক্লাটাজবির এগুলা পাওয়া যায় আমাদের দেশে বাজারে, হ্যাঁ। আচ্ছা,
গ্লেকেপ্রেভির আর ব্রেনটাসেভির এটা আসলে আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, আমার মনে হয় না এটা জানার প্রয়োজন আছে। তারপরে কেউ ইন্টারেস্টেড হলে জানতে পারেন। আচ্ছা, ডিকম্পেনসেট সেরোসিস, লিভার ট্রান্সপ্লান্টেশন, এটা করার আগে আমাকে মেল্ড স্কোরিংটা করে নিতে হবে। এটা শুধু স্কোরিং সিস্টেমের নামটা জানতে পারেন যে মেল্ড স্কোরিং, এর বেশি কোনো কিছু না। হ্যাঁ, প্রেগনেন্সিতে ট্রিটমেন্ট ইজ নট রিকমেন্ডেড। হেপাটাইটিস সি উইথ প্রেগনেন্সি ট্রিটমেন্ট নট রিকমেন্ডেড। ব্রেস্টফিডিং ইজ সেফ। হেপাটাইটিস বি ও থাকে, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, হেপাটাইটিস সি এর ক্ষেত্রে আমাকে অবশ্যই ঠিক যে আমরা সাপোজবুবির, ভ্যালপারাসবির, সাপোজবুবির, ডেক্লাটাসবির এগুলো কম্বিনেশন আমরা দিতে পারি ফর ইউজুয়ালি ফর 12 উইকস। আচ্ছা, আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কি করব? এখন একটা পেশেন্টের এখানে ঝামেলাটা কোথায় হয়, যে পেশেন্টের জন্য আপনি ইনফ্লামেশন পাইলেন, তো এই ইনফ্লামেশন যে আসলে হেপাটাইটিস বি এর কারণে হয়েছে না হেপাটাইটিস সি এর কারণে হয়েছে, এটা তো আসলে আমার জন্য বোঝা মুশকিল। তখন আমি কি করব? যদি হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্টের ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস ট্রিটমেন্ট করব, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি দুইটাই ট্রিটমেন্ট করব। ঠিক আছে? আচ্ছা, আর যদি পেশেন্টের এইচবিসিজি পজিটিভ বাট ফুলফিল করে না, হেপাটাইটিস বি ভাইরাস ট্রিটমেন্টের ক্রাইটেরিয়া ফুলফিল করে না, তখন আমি কি করব? তখন হচ্ছে যতদিন হেপাটাইটিস সি ভাইরাসের ট্রিটমেন্ট আপনি করছেন, সেই সাথে এরপরে আরো 3 মাস হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, হেপাটাইটিস সি প্লাস হেপাটাইটিস বি। ঠিক আছে? আর একটা পেশেন্টের এইচবিএসজি নেগেটিভ বাট এনটি এইচবিসি পজিটিভ, মানে হচ্ছে এটা একিউট ইনফেকশন, তাহলে এটার জন্য আসলে আপনার হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্ট করতে হবে না। তাহলে আমি আপনাদেরকে এখানে 3টা কথা বলছি। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর কোইনফেকশন, হেপাটাইটিস সি আমাকে অবশ্যই ট্রিট করতে হবে। হেপাটাইটিস বি এর ট্রিটমেন্ট ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে অবশ্যই হেপাটাইটিস বি ও ট্রিটমেন্ট করতে হবে। আর যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তাহলে হেপাটাইটিস সি ট্রিটমেন্ট যতদিন চলবে, তারপরে আরো 12 উইকস আমাকে হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্ট চালাতে হবে। আর পেশেন্টের যদি ধরেন একিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হয়, এটা ইউজুয়ালি ট্রিটমেন্ট লাগবে না, শুধুমাত্র হেপাটাইটিস সি ভাইরাসের ট্রিটমেন্ট চলবে। আচ্ছা, রিট্রিটমেন্টের একটা রেজিমেন আপনাকে জানতে হবে যে আপনি কি করবেন। সফোজবুবির এবং হচ্ছে ভ্যালপাটাসপের যে আপনি ট্রিটমেন্ট করেছেন, যদি রিট্রিটমেন্ট করতে হয়, তাহলে আপনি তার সাথে ভক্সিলাপ্রেভির এটা অ্যাড করে দিতে হবে ফর 12 উইকস। হ্যাঁ, এটা একটু কঠিন হয়ে যায়, অ্যাডভান্সড আমার মনে হয় না অত কোশ্চেন ইন্টারনেটের জন্য দরকার আছে। ট্রিটমেন্ট মনিটরিং কিভাবে করবেন? তাহলে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্ট মনিটরিং কিভাবে করছিলাম? ওই যে এসজিপিটি, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লোড, এসবিইএইচই, হ্যাঁ, তারপর হচ্ছে ওইগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি, তাই না? এসবিএসজি। আর এখানে আমরা ট্রিটমেন্ট মনিটরিং কি করে দিব? ওই যে সেম এসজিপিটি লেভেল এট বেসলাইনে করব, 12 উইকসে করব এবং 24 উইকস পোস্ট ট্রিটমেন্ট এটাতে করব, এবং হচ্ছে তার রেনাল ফাংশন দুইটার ক্ষেত্রেই আমার হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং হেপাটাইটিস সি ভাইরাসের ট্রিটমেন্ট দুইটার ক্ষেত্রে আমাকে ইজিএফআর দিয়ে মনিটরিং করতে হবে। আচ্ছা, সেম, দিস ইজ অল অ্যাবাউট হেপাটাইটিস সি ভাইরাস। তাহলে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, আমি আশা করি আপনাদেরকে যে কনক্লুডিং যতটুকু পরীক্ষার জন্য দরকার, ওই মেসেজটুকু আমার মনে হয় আমি আপনাদেরকে দিতে পেরেছি। তারপরে আপনারা যদি আরো কিছু দেখে নিতে চান, এই গাইডলাইন গুলা নেটে অ্যাভেলেবল, হ্যাঁ, অথবা আমার কাছে অ্যাভেলেবল। আমার কাছে সবটা পুরোটা স্লাইড একসাথে আমি মেইল করে দিব। হেপাটাইটিস বি, সি, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া এবং ডায়াবেটিস মেলাইটাস, এই 5টার সামারি মেসেজ আমার কাছে আছে। এটা মেইল করে দিতে পারি আপনাদের কারো কাছে, আপনারা পরবর্তীতে ফরওয়ার্ড করে নিতে পারেন একজনের কাছ থেকে আরেকজন। হাইপারটেনশন, হ্যাঁ, হাইপারটেনশনের লেটেস্ট গাইডলাইন আসছে, ইএসসি গাইডলাইন আমার ভাইয়া এগুলো গ্রুপে 2018 দেওয়া আমার যায়, হাইপারটেনশনের গ্রুপে দেওয়া যায় গাইডলাইন। না? আচ্ছা, গ্রুপে দিয়ে দিব আমি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া যায় কিনা আমি জানি না, দেখতে হবে, হ্যাঁ। দিতাম। আচ্ছা, 2018 সালের ইএসসি গাইডলাইন, এটা লেটেস্ট গাইডলাইন হাইপারটেনশনের, এটি হচ্ছে আমার সর্বশেষ গাইডলাইন।
মোটামুটি গাইডলাইন গুলো কাছাকাছি, হ্যাঁ, ইএসসি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, খুব একটা পার্থক্য হয় না। মানে গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3 হাইপারটেনশন আপনারা জানেন যে এটা একটু দেখে নিন। 130 থেকে 140 থেকে 159 হচ্ছে গ্রেড 1, 160 থেকে 179 গ্রেড 2, গ্রেড 3 হচ্ছে 180 এর বেশি। এন্ড অব্লিগর একটা মনে রাখবেন, ধরেন একজন পেশেন্টের ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোলিক 130 কিন্তু ডায়াস্টোলিক হচ্ছে 96, দিস ইজ গ্রেড 1 হাইপারটেনশন। যে কোনো একটা রেঞ্জের মধ্যে পড়ে গেলেই হবে। আচ্ছা, একটা হাইপারটেনশনের জন্য আমার কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ কার্ডিওলজির জন্য। যে আপনার হাইপারটেনশন বলেন, ডিসলিপিডিমিয়া বলেন, সব জায়গায় যে কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট একটা স্কোরিং সিস্টেম আছে, এই কার্ডিওভাস্কুলার রিস্ক গুলো আপনাকে অ্যাসেস করতে হবে অবশ্যই। হ্যাঁ, হুম, আচ্ছা, কার্ডিওভাস্কুলার রিস্ক এই পয়েন্টগুলো আপনার মনে রাখার সবগুলা দরকার নাই, একটু জাস্ট একটু চোখ বলে নিলেন যে কি কি রিস্ক আমি পেশেন্টের দেখবো। যেমন ইউরিক অ্যাসিড, এই জিনিসটা সবাই ভুলে যায়। হ্যাঁ, ইউরিক অ্যাসিডটা আপনি আলাদা করে মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এবং হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ, এটা তো আপনাকে জানতেই হবে যে হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ, একটা হাইপারটেনশন যদি একটা সিনারিও দেয়, আপনাকে নেক্সট কোশ্চেনই করবে যে আপনি তার কি কি করবেন। তাইলে আপনি ওই যে কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট করবেন। 2 নাম্বার কাজই হচ্ছে আমার হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ। কি কি অর্গান আছে? 5টা অর্গান মনে রাখেন। হ্যাঁ, একটা হচ্ছে আমার আর্টারি, যে কোনো আর্টারি। 2 নাম্বার হচ্ছে ধরেন হার্ট। 3 নাম্বার হচ্ছে কিডনি। 4 নাম্বার হচ্ছে আই, 5 নাম্বার হচ্ছে ব্রেইন। এই 5টাকে কি দেখবেন? আর্টেরিয়াল স্টিফেনিং। স্টিফেনিং মানে কি? যদি পালস প্রেসার যদি বেশি হয়, মোর দেন, তাহলে বুঝবেন যে আপনার আর্টেরিয়াল স্টিফেনিং হয়ে গেছে তার। হ্যাঁ, আচ্ছা, ইসিজি, হার্টে আপনারা কি দেখবেন? ইসিজিতে লেফট ভেন্ট্রিকুলার অথবা ইকোকার্ডিওগ্রাফিতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কিডনিতে কি দেখবেন? আপনি ইজিএফআর দেখবেন আর ইউরিনারি এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। ওই যে আর্টেরিয়াল স্টিফেনিং এর জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি, অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইনডেক্স। তাহলে একটা জিনিস হচ্ছে পালস প্রেসার দেখতে পারি, আর একটা অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইনডেক্স। এটা একের কম হইলেই আপনি বুঝবেন যে তার আর্টেরিয়াল স্টিফেনিং হয়ে গেছে। আর রেটিনোপ্যাথি, আই কিন্তু ধরেন গ্রেড 1, গ্রেড 2 হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এটা কিন্তু হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ না, অ্যাডভান্স রেটিনোপ্যাথি হতে হবে, গ্রেড 3, গ্রেড 4। হ্যাঁ, গ্রেড 3, গ্রেড 4, এটা হচ্ছে হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ। আর ইয়ার তো অনেক কিছুই আছে, যেমন ব্রেনের মধ্যে হচ্ছে স্ট্রোক, হার্টের মধ্যে আপনার এলভিএইচ হতে পারে, এমআই হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, ইভেন এট্রিয়াল ফিব্রিলেশন, এইটাও আমার হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজের মধ্যে। হ্যাঁ, তাহলে আমি কি কি বললাম? সামারি করলাম আপনাদেরকে। আর্টারি, হার্ট, তারপর হচ্ছে কিডনি, তারপর হচ্ছে আই, হচ্ছে ব্রেন। এই অর্গান ড্যামেজ, হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ আপনাকে সার্চ করতে হবে। তারপর ওরা কি করছে যে 10 ইয়ার রিস্ক এবং গ্রেডিং, এগুলো দিয়ে 3টা স্টেজে ভাগ করছে। এটা আমার দরকার নাই, একেবারেই দরকার নেই পরীক্ষার জন্য। আচ্ছা, অফিস ব্লাড প্রেশার মেজারমেন্ট, ব্লাড প্রেশার মেজারমেন্ট এই জিনিসটা ইন্টারেক্টিভ। ব্লাড প্রেশারের যে আপনি মেজারমেন্টের এই স্টেপ গুলো আপনি ভালোভাবে পারেন কিনা, এটা ওসপি একটা স্টেশন থাকতে পারে, এটা ইন্টারেক্টিভে থাকতে পারে আপনার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে একটা পেশেন্ট যখন আসবে তাকে একটা কোয়াইট এনভায়রনমেন্ট তাকে দিতে হবে। তাকে অবশ্যই সিটিং পজিশন হচ্ছে আইডিয়াল। তাকে ব্যাক রেস্ট দিতে হবে। অ্যাটলিস্ট 3টা ব্লাড প্রেশার আপনাকে মেজার করতে হবে, অ্যাটলিস্ট 3টা। 2 হাতে ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে হবে। 2 হাতের মধ্যে যেটা বেশি পাবেন সেটাই হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ ব্লাড প্রেশার। 3টা ব্লাড প্রেশারের মধ্যে শেষের দুইটার এভারেজ, তাহলে এটা হচ্ছে আপনার একটা রিপ্রেজেন্টেটিভ ব্লাড প্রেশার। আচ্ছা, আর হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কাফ ব্লাডার, এগুলো তো আপনারা জানেনই, যে এন্টিকিউবিটাল ফসা, এখানে যে ব্রাকিয়াল আর্টারি পালপিট করে, আর্টারির উপর আর্টারি, স্পিগমোম্যানোমিটারে দেখবেন আপনারা, সরি, কাফের মধ্যে আর্টারি মার্কিং করা থাকে, আর্টারির উপর আর্টারি বসাইতে হবে। এন্টিকিউবিটাল ফসা থেকে 2 to 3 সেন্টিমিটার অ্যাবভ, এবং এই কাফটা হচ্ছে আপনার হার্ট লেভেলে থাকতে হবে। এই সবগুলা জিনিসের উপর আপনার মার্কিং থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে পেশেন্টকে স্ট্যান্ডিং থেকে সিটিং পজিশন যখন আপনি করবেন তখন আপনি এই কাফটা খুলবেন না। হ্যাঁ, কাফটা এখানে বাঁধা থাকবে। বাঁধা থাকা অবস্থায় আপনি পেশেন্টকে সিটিং থেকে স্ট্যান্ডিং পজিশনে করবেন। হ্যাঁ, এট এ টাইম পেশেন্টের হার্ট রেট এবং পালস, এটা আপনারা দুইটাই, আপনাকে যদি ব্লাড প্রেশার দেখতে বলা
হয় আপনি হার্ট রেটও দেখে ফেলবেন। কিভাবে দেখবেন? যখন আপনি ওই যে রাফ এস্টিমেশন অফ দ্য সিস্টেমিক ব্লাড প্রেশার প্যালপিটরি মেথডে যখন করবেন তখনই কিন্তু আপনি অ্যাকচুয়ালি পালসটা দেখে নিছেন, হ্যাঁ? তাহলে এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন। তাহলে এইটা একটু একবার আপনারা প্র্যাকটিস করে রাখবেন যে ব্লাড প্রেশার মেজারমেন্ট। কখন আমরা হাইপারটেনশন বলবো? যখন অফিস ব্লাড প্রেশার 140 আর 90 এর বেশি, আর যখন এম্বুলেটরি অতগুলো মনে রাখার দরকার নেই। এম্বুলেটরি আপনার জাস্ট 5 কমাই দেন, 140 এর জায়গায় 135, 90 এর জায়গায় 85, 140 এর জায়গায় 135 এবং 90 এর জায়গায় হচ্ছে 85, হ্যাঁ? এটা হচ্ছে আমার হোম ব্লাড প্রেশারের টার্গেট। এর বেশি হইলে হচ্ছে আমি পেশেন্টকে বলবো যে হাইপারটেনসিভ। আচ্ছা, ওকে। এখন রুটিন ইনভেস্টিগেশন, রুটিন ইভালুয়েশন, আমি আসছি যে একটা সিনারিও দিবে যে আপনি তাকে কি করবেন, এটা আমি আসছি যে কি করবো, আমি পরে আসছি। কিছু সকল পেশেন্টকে আমার এই ইনভেস্টিগেশন গুলো করে ফেলতে হবে। যেমন আপনি ইউরিনারি যদি না বলেন এটা কোনোভাবেই হবে না আপনার, হ্যাঁ? 12 ডিজিজ যদি না বলেন এটা হবে না, ইলেকট্রোলাইটসটা যদি না বলেন এটা আপনাকে হবে না। আচ্ছা, থাইরয়েড ফাংশন টেস্ট, এটা এখানে নাই কিন্তু ডেভিডসনে আছে। থাইরয়েড ফাংশন টেস্ট আপনারা একটু এড করে এখানে। ফান্ডোস্কোপি, হ্যাঁ, এটা আপনারা একটু বলবেন। আচ্ছা, হাইপারটেনশন মেডিটেড অর্গান ড্যামেজ দেখার জন্য আমরা কি কি করতে পারি? যে ইকোকার্ডিওগ্রাফি, তারপর হচ্ছে অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইনডেক্স, 12 ব্লড ইসিজি করতে পারি, একটা ইউরিনারি এসিআর, ইজিএফআর, একটা ফান্ডোস্কোপি করতে পারি। পেশেন্টের হচ্ছে ক্যারোটিড আল্ট্রাসাউন্ড, এটা দরকার নেই, মানে ক্যারোটিড আল্ট্রাসাউন্ড মনে রাখেন যে ক্যারোটিড আল্ট্রাসাউন্ডটা করা যায়, হ্যাঁ? আচ্ছা, ইসিজিতে আমরা কি দেখতে পারি? নেক্সট যখন ইন্টারভিউ আপনাকে হঠাৎ করে একটা কোশ্চেন করে বললো যে ইসিজিতে এলভিএইচ দেখার জন্য কি ক্রাইটেরিয়া আছে, বলেন যে সকলুর লাইন ক্রাইটেরিয়া আর কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়া। আমরা সবাই জানি নামটা কঠিন, সকলুর লাইন মানে কি SNV1 প্লাস RNV5, এটা যদি 35 এর বেশি হয় এটাকে বলে সকলুর লাইন ক্রাইটেরিয়া। আর কর্নেল ভোল্টেজ ক্রাইটেরিয়া ওইটা কি? জাস্ট ওই V1 এর জায়গায় V3 দিবেন, V5 এর জায়গায় AVL লাগাবেন, দুইটা মিলে যদি 28 এর বেশি হয়, মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে 20 এর বেশি হলে এটাই হচ্ছে এলভিএইচ। এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে হয়তো। আচ্ছা, এখন এইটাই হচ্ছে আমি বলছিলাম যে একটা সিনারিও দিবে আপনাকে যে তার ব্লাড প্রেশার হচ্ছে এত, আপনি এখন কি করবেন? আচ্ছা, এখন ধরেন আপনাকে একটা সিনারিও দিল যে তার সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 160, আপনার কাছে আসলো 156, তার ডায়াস্টোলিক পাইলেন ধরেন আপনি 96, তাহলে আপনি কি বলে দিবেন যে তার গ্রেড 1 হাইপারটেনশন? তাকে অবশ্যই বলবেন না। এগুডিং টু রিসেন্ট গাইডলাইন যে ইএসসি তে বলছে যে 180 এর কম যদি আপনি ব্লাড প্রেশার পান তাকে অবশ্যই আপনি রিপিটেড ভিজিটে অ্যাডভাইস করতে হবে অথবা তাকে হোম ব্লাড প্রেশার মনিটরিং থেকে অ্যাডভাইস করতে হবে। একই সেটিং এ আপনি কখনো তাকে হাইপারটেনশন হিসেবে লেভেল করতে পারবেন না আনলেস সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ মোর দ্যান 180। আর এর আগে যে আহা গাইডলাইন ছিল সেখানে বলা হচ্ছিল যে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 160 এর বেশি হয় তাহলে আপনি লেভেল করতে পারবেন, আর 160 এর কম যদি হয় তাহলে অবশ্যই তাকে আপনার রিপিটেড ভিজিটের জন্য বলতে হবে অথবা হোম ব্লাড প্রেশার মনিটরিং সেটা আপনাকে অ্যাডভাইস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ধরেন পেশেন্ট স্যার বললো যে ঠিক আছে, সে রিপিটেড মেজারমেন্টে আবার একই রিডিং পাওয়া গেল অথবা হোম ব্লাড প্রেশার মেজারমেন্টে একই রিডিং পাওয়া গেল, তাহলে যদি 160 নিচে হয় তাহলে গ্রেড 1, 180 নিচে হলে গ্রেড 2, 180 বেশি হলে গ্রেড 3। গ্রেড 2 এবং গ্রেড 3 হলে আমাকে অবশ্যই ইমিডিয়েট ড্রাগ ট্রিটমেন্ট শুরু করতে হবে। গ্রেড 2 এবং গ্রেড 3 অবশ্যই আমাকে ড্রাগ ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। গ্রেড 1 না, গ্রেড 1 আসলে সবাইকে আমার ড্রাগ ট্রিটমেন্ট শুরু করতে হবে না, তাকে শুধুমাত্র আমরা কি করব ডায়েটারি এবং লাইফস্টাইল মডিফিকেশনের জন্য অ্যাডভাইস করব। আনলেস কাদেরকে আমরা ড্রাগ ট্রিটমেন্ট স্টার্ট করব? স্যারকে বলতে হবে স্যার যদি ভেরি হাই কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে, পেশেন্টের কিডনি ডিজিজ থাকে অথবা হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ থাকে অথবা পেশেন্টের যদি প্রিভিয়াস কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমি তাকে ড্রাগ ট্রিটমেন্ট শুরু করব। তাহলে আমি আবার যদি সামারি করি, গ্রেড 2 এবং গ্রেড 3 মানে 160 এর বেশি হলে অবশ্যই তাকে আমি ড্রাগ ট্রিটমেন্ট শুরু করে দিব। 160 এর কম 140 এর বেশি মানে গ্রেড 1, তাকে আমি শুধুমাত্র ডায়েটারি এবং লাইফস্টাইল মডিফিকেশন দিব। কখন আমি তাকে ড্রাগ ট্রিটমেন্ট শুরু করব? যখন তার হাইপারটেনশন মেডিয়েটেড অর্গান ড্যামেজ থাকবে অথবা ভেরি হাই কার্ডিওভাস্কুলার রিস্ক থাকবে অথবা প্রিভিয়াস এসসিভিডি থাকবে, শুধুমাত্র তাদেরকেই আমি ড্রাগ ট্রিটমেন্ট স্টার্ট করব। আচ্ছা, লাইফস্টাইল চেঞ্জেস আপনাকে কোশ্চেন করতে পারে যে তাকে আপনি 5টা অ্যাডভাইস দেন, তাকে কি কি লাইফস্টাইল মডিফিকেশন করবে? রোগী তো বলবে আমাকে কি করতে হবে, আমি কি খাবো, আমি কি খাইতে পারবো। তাকে সল্ট রেস্ট্রিকশন 1 নাম্বার,
তারপরে অ্যালকোহল কনজাম্পশন যেটা রেস্ট্রিকশন করে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তাকে বেশি বেশি করে ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস। আপনার কাছে মনে হচ্ছে এগুলো বলার কি আছে? আসলে যদি প্র্যাকটিস না করি এগুলো পারবো না। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, দ্যাট ইজ অলিভ অয়েল, রেড মিট, এগুলো লো কনজাম্পশন। তারপরে ডেইরি প্রোডাক্টস, এগুলো হচ্ছে লো কনজাম্পশন করবে, এগুলো ক্লাস 1 রিকমেন্ডেশন। তাকে বডি ওয়েট রিডাকশন করতে হবে। রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ, এটাকে আপনাকে স্পেসিফাই করে দিতে হবে যে প্রতিদিন 30 মিনিটস করে 5 to 7 ডেজ পার উইক। স্মোকিং সিজেশন, হ্যাঁ, এগুলো আমাকে বলতে হবে। এবার আসে আমি ড্রাগস আসলে আমি কি ইউজ করবো? এই যে এখানে কিছু কম্পেলিং ইন্ডিকেশন এবং কম্পেলিং কন্ট্রাইন্ডিকেশন আছে যে এই পেশেন্টকে আপনি কখন আপনি এই ড্রাগটা ইউজ করতে পারবেন না। ডায়াবেটিস হচ্ছে গাউট হয়ে ইউজ করতে পারবো না। বিটা ব্লকার আমরা হচ্ছে এনি হাই ডিগ্রি এসটিআরবি ব্লক, পেডিকার্ডি হার্ট রেট যদি 60 বেশি থাকে, অ্যাজমার বেশি হলে আমরা এটা ইউজ করবো না। আচ্ছা, এসি ইনহিবিটর, এটা আপনারা জানতে হবে যে প্রেগন্যান্সি, প্রিভিয়াস এনজিওডেমা, বাইলেটারাল অ্যানাল আর্টারি স্টেনোসিস, হাইপারক্যালিমিয়া, পটাশিয়াম যদি 5.5 এর বেশি হয় তাহলে আমরা এসি ইনহিবিটর ইউজ করতে পারবো না। এই যে ভ্যারাপেমিল এবং ডিলটিয়াজেম, এটা মনে রাখবেন, পেশেন্টের যদি এলভি সিস্টোলিক ডিসফাংশন থাকে, 40% এর নিচে যদি ইজেকশন ফ্র্যাকশন থাকে, অথবা ওই যে বিটা ব্লকারের যে দুইটা কন্ট্রাইন্ডিকেশন ছিল, হাই ডিগ্রি এবি ব্লক, তারপরে ব্রেডিকার্ডিয়া, হার্ট রেট লেস দেন 60, এই কন্ডিশনগুলোতে আসলে আমরা ভ্যারাপেমিল এবং ডিলটিয়াজেম এই দুটো ইউজ করতে পারবো না। হ্যাঁ, সাথে অ্যাড হবে কোনটা? যদি ইজেকশন ভাইয়া শব্দ পাচ্ছে না, সাউন্ড পাচ্ছে না। আবার একটু বলতে হবে। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। শোনা যাচ্ছে না কিছু। কোনো শব্দ পাচ্ছি না। কিছু শোনাও যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। ভাইয়া মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে, ভাইয়াকে দেখা যাচ্ছে না। শোনা যেতে এবং দেখা যেতে একটু সময় লাগবে। ভাইয়া মানে ডিসকানেক্ট হয়ে গেছেন। বা ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয় নাকি? ওনার নেটের সমস্যার কারণে উনি গ্রুপ থেকে আউট হয়ে গেছে, একটু ওয়েট করেন, উনি আবার জয়েন করতেছেন স্যার। হ্যাঁ, এই তো আসছে স্যার। আচ্ছা, আমি মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ, এই স্লাইডটা কি আপনারা দেখছেন? মানে এই না, এটার slide আগের টা স্লাইডে ডিলটিয়াজেম ভ্যারাপামিল থেকে দেখছেন শুরু করতে হবে। যে ক্যালসিয়াম ডিলটিয়াজেম ওকে। হুম, ভ্যারা
ভাইয়া শোনা যাচ্ছে না। এবং ডিলটিয়াজম সম্পর্কে যেটা আপনাকে জানতে হবে যে এটা তো আমরা সবাই জানি যে হার্ট যদি কম থাকে অথবা হচ্ছে এনি হাই ডিগ্রি এবি ব্লক সরি তাহলে ভাইয়া কথা কেটে যাচ্ছে, ভাইয়া কথা কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে না। কিন্তু এইটার পাশাপাশি আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে যদি ল্যাব কন্টিনিউ শোনা যাচ্ছে না ভাইয়া, শোনা এখন কি যাচ্ছে শোনা না। যাচ্ছে কথা ভাইয়া কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? জি জি স্যার, ডিসকানেক্ট হয়ে আছে স্যার, জয়েন করতেছে। আচ্ছা ঠিক আছে।
সরি, আমি আসলে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, অনেকক্ষণ সময় লাগলো আমার জয়েন করতে। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাইয়া। জি জি, ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা আমি বলেছি। তাহলে আমার নেক্সট স্লাইড ছিল যে আমরা কমনলি কি কম্বিনেশন ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা সাধারণত এখানে এসি ইনহিবিটর, ডায়োরেটিক্স, এআরবি ডায়োরেটিক্স, এগুলো আপনারা সবাই জানেন যে এসি ইনহিবিটরের সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে ডায়োরেটিক্স, বিটা ব্লকারের সাথে ডায়োরেটিক্স, এই কম্বিনেশনগুলো পাওয়া যায়। আচ্ছা, এই জিনিসটা বলা হচ্ছে আমার উদ্দেশ্য যে রিসেন্ট গাইডলাইন আমাদেরকে কি বলছে যে ইনিশিয়াল থেরাপি, দেখেন ইনিশিয়াল থেরাপি ডুয়েল কম্বিনেশন, এটা হচ্ছে ইউজার রিকমেন্ডেশন। ইনিশিয়াল থেরাপি আমরা ডুয়েল কম্বিনেশন দিব একটা পিলের মধ্যে। একটা পিলের মধ্যে তাহলে কিভাবে দিতে পারি আমরা, যেমন যেটা এসি ইনহিবিটর অথবা এআরবি, সেটার সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কম্বিনেশন, অথবা এআরবির সাথে ডায়োরেটিক্স এর কম্বিনেশন। স্টেপ 2 হচ্ছে ওরা বলছে যে ট্রিপল কম্বিনেশন, এইটা পাওয়া যায় না আমাদের দেশে, কিন্তু রিকমেন্ডেশন হচ্ছে ট্রিপল কম্বিনেশন, যে কিরকম এআরবির সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেই সাথে হচ্ছে ডায়োরেটিক্স এরকম। স্টেপ 3 থেকে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশনে, তখন আমরা ট্রিপল কম্বিনেশনের সাথে স্পাইরোনোলেকটন মানে ফোর্থ ড্রাগ হিসেবে আমরা স্পাইরোনোলেকটন এড করতে পারি। এখন তাহলে আমি যেটা আমার সামারি মেসেজ, যে ইনিশিয়াল ড্রাগস হিসাবে আমরা অলওয়েজ কম্বিনেশন ড্রাগ চুজ করার চেষ্টা করব। কম্বিনেশন মানে কি, 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিল। এখন কখনোই কি একটা ড্রাগস দিয়ে স্টার্ট করব না? হ্যাঁ, করব। কখন? এই যে দেখেন, ও যে ডান পাশে কোনায় লেখা আছে, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 150 এর নিচে, শুধুমাত্র ওই কন্ডিশন গুলাতে আমরা যে ইনিশিয়াল একটা সিঙ্গেল ড্রাগ, একটা মনোথেরাপি হিসাবে আমরা শুরু করতে পারি, একটা কন্ডিশনে শুধুমাত্র, ঠিক আছে? আর না হয় অলওয়েজ আমার চল হচ্ছে ডুয়েল কম্বিনেশন অ্যাজ ইনিশিয়াল থেরাপি, ঠিক আছে? এখন এই যে আমাকে গাইডলাইন থেকে আপনাকে আরেকটা সিনারিও দিতে পারে যে একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার সাথে আপনার হাইপারটেনশন আছে, তাইলে আপনি তাকে কি চুজ করবেন? ইসকেমিক হার্ট ডিজিজের সাথে হাইপারটেনশন। আচ্ছা, তাহলে আমরা জানি যে তাহলে আমাকে এমন একটা ড্রাগস দিতে হবে যেটা হচ্ছে এট এ টাইম অ্যান্টি হাইপারটেনসিভ, এট এ টাইম সেটা হচ্ছে অ্যান্টি ইসকেমিক। তাহলে কি, যেটা যেমন আমরা জানেন যে অ্যান্টি ইসকেমিক হিসেবে আমাদের ফার্স্ট অ্যান্টাক্স হচ্ছে বিটা ব্লকার, তাহলে আমরা বিটা ব্লকারের সাথে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কম্বিনেশন দিতে পারি, অথবা একটা এআরবির সাথে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এআরবির সাথে বিটা ব্লকার, যে কোনো কম্বিনেশন দেওয়া যায়। তার মানে এখানে আপনাকে অবশ্যই একটা বিটা ব্লকার অথবা একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনাকে ড্রাগ হিসেবে রাখতে হবে, কারণ বিটা ব্লকার একটা অ্যান্টি ইসকেমিক ড্রাগ, সেই সাথে অ্যান্টি হাইপারটেনসিভ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা অ্যান্টি ইসকেমিক, সেই সাথে অ্যান্টি হাইপারটেনসিভ। তাহলে এই হচ্ছে মেসেজ এই স্লাইডটা থেকে। হ্যাঁ, এই স্লাইডটা থেকে কি মেসেজ, যে একটা সিকিডির পেশেন্ট, আপনাকে একটা সিনারি দিয়ে দিল সিকিডি, সেই সাথে হচ্ছে তার ব্লাড প্রেশার অনেক বেশি, তাহলে আপনি তাকে কি চুজ করবেন ইনিশিয়াল ড্রাগ হিসেবে? অবশ্যই এসি ইনহিবিটর অথবা এআরবি। আপনারা দেখছেন যে এসি ইনহিবিটর অথবা এআরবির যে কন্ট্রাইন্ডিকেশন, ওই কন্ট্রাইন্ডিকেশনে কিন্তু কোথাও আমাদের কি ছিল না, হ্যাঁ, ওখানে আমাদের কি ছিল যে সিকিডির সাথে আমাদের যে যদি আমরা কম্বিনেশন দেই, তাহলে আমাদের ইনিশিয়াল হচ্ছে অবশ্যই একটা এসি ইনহিবিটর অথবা হচ্ছে এআরবি। এখন এসি ইনহিবিটর এই এআরবির সাথে দেখেন, এসি ইনহিবিটর এআরবি কন্ট্রাইন্ডিকেশন কিন্তু কখনোই সিকিডি না, এটা মাথা থেকে আউট করে দেন। কখনোই সিকিডি ক্রিয়েটিনিন কোনো কন্ট্রাইন্ডিকেশন না। আমরা দেখেছি কি হাইপারক্যালেমিয়া, বাইলেটারাল অ্যানাল আর্টারি স্টেনোসিস, তারপর হচ্ছে এনজিও ইডেমা, তারপর হচ্ছে প্রেগন্যান্সি, এই চারটা হচ্ছে শুধুমাত্র এসি ইনহিবিটর অথবা এআরবির কন্ট্রাইন্ডিকেশন। এখন এই এসি ইনহিবিটর এআরবির সাথে যদি আমাকে একটা সেকেন্ড একটা ড্রাগ আমি চুজ করতে চাই, আমরা বলেছি যে অলওয়েজ কম্বিনেশন প্রেফার্ড, তাহলে এআরবির সাথে আমরা কোন কম্বিনেশন দিতে পারি? একটা ডায়োরেটিক্স দিতে পারি অথবা একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। এআরবির সাথে যদি ডায়োরেটিক্স দেওয়া হয়, এখানে আমাকে যেটা খেয়াল রাখতে হবে, আমরা এআরবির সাথে অলওয়েজ ডায়োরেটিক্স হিসেবে প্রেফার করি হাইড্রোক্লোরোথায়াজাইড, বাট যদি পেশেন্টের সিকিডি থাকে, আমি কিন্তু এখানে প্রেফার করব লুপ ডায়োরেটিক্স, মানে হচ্ছে এআরবি প্লাস ফুরোসিমাইড। কিন্তু ইউজুয়ালি আমাদের কম্বিনেশন বাজারে যেগুলো পাওয়া যায়, দেখেন প্লাস জি প্রিপারেশন, সব কিন্তু এআরবির সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড, কিন্তু সিকিডির ক্ষেত্রে আমাকে চুজ করতে হবে লুপ ডায়োরেটিক্স, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমার মেসেজ আপনাদের জন্য অতটুকুই। হাইপারটেনশন এন্ড হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, এখানে আপনারা সবাই জানেন যে এসি ইনহিবিটর দিতে হবে, এআরবি দিতে হবে, সেই সাথে বিটা ব্লকার দিতে হবে, ডায়োরেটিক্স দিতে হবে। ওই স্টেপটা আপনারা সবাই জানেন, এটা সম্পর্কে আমি আর কিছু বলছি না। এখন হচ্ছে আমার নেক্সট টার্গেট কত।
আমার টার্গেট হচ্ছে 120-এর কম না, আবার 130-এর বেশি না, অন এভারেজ হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, এটা আলাদা করে মনে রাখার কোনো কিছু নেই। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আপনাকে কোশ্চেন করতে পারে যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আপনি কখন বলবেন? যে আপনি একটা এসি ইনহিবিটর দিলেন, একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলেন, আর হচ্ছে এই যে দেখেন অপটিমাল ডোজেস অথবা বেস্ট টলারেটেড ডোজেস হুইচ শুড ইনক্লুড একটা ডায়োটিক্স, একটা এসি ইনহিবিটর, একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা এবং একটা ডায়োটিক্স দেওয়ার পরেও যদি আমার ব্লাড প্রেশার কন্ট্রোল না হয়, সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। তখন নেক্সট কোশ্চেন আপনাকে স্যার করতে পারে যে আপনি এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যদি হয় তাহলে আপনি কি ম্যানেজমেন্ট কি করবেন? তাহলে আমাকে দেখতে হবে যে তার লাইফস্টাইল মেজারমেন্টস অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, তার ডায়েটারি রেস্ট্রিকশন যেটা সেটা ঠিকমতো আছে কিনা, সে ট্রিটমেন্টের সাথে অ্যাডহেয়ার কিনা, মানে ট্রিটমেন্ট সে ঠিকমতো রিসিভ করছে কিনা। সব যদি ওকে থাকে, তার সিউডো রেজিস্ট্যান্ট কিনা, আদার কোনো কন্ট্রিবিউটিং ড্রাগস, আদার কোনো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, অথবা তার সেকেন্ডারি হাইপারটেনশন কিনা, এগুলো এক্সক্লুড করার পরে তাহলে আমি যদি ফোর্থ একটা ড্রাগস আমি তাকে অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে যে স্পাইরোনোলেকটন, তাকে আমি একটা স্পাইরোনোলেকটন অ্যাড করে দিতে পারি, অথবা এ ড্রাগস উইথ ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশন, লাইক ধরেন আপনি একটা তার প্রাজোসিন অ্যাড করতে পারেন, যে একটা বিটা ব্লকার দিচ্ছেন, একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছেন, একটা এআরবি দিচ্ছেন, কিন্তু আলফা ব্লকার তো দেওয়া হয় নাই, তাহলে আপনি ওই সেইটা অ্যাড করে দিতে পারেন, অথবা ডায়োটিক্স যেটা এটাকে ইন্টেন্সিফাই করতে পারেন, অথবা যদি পেশেন্ট স্পাইরোনোলেকটন না পায় তাহলে স্পাইরোনোলেকটনটা আমাকে অ্যাড করে দিতে হবে, আনলেস কন্ট্রাইন্ডিকেটেড। কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন, এইটা জিনিস আমরা অনেক সময় ওভারলুক করে যাই, যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমি আহা গাইডলাইনও দেখছি এর আগের বার, ইএসসি গাইডলাইনে এটা হচ্ছে কিন্তু মোস্ট কমন কজ, কিন্তু আমাদের ডেভিডসনের যে চার্ট, ওই চার্টের মধ্যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কিন্তু নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হাইপারটেনসিভ ইমার্জেন্সি যেটা, এটা যদিও ইমার্জেন্সি সেটিংসে আপনাদের জন্য এটা আসবে ওই স্টেশনে, কিন্তু আমি এখানে একটু আপনাদেরকে বলতে চাই ব্যাপারটা সম্পর্কে। এটা সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা। হোয়াট ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি? সবাই মনে করে যে সিভিয়ার হাইপারটেনশন, সেই সাথে যদি এন্ড অর্গান ড্যামেজ থাকে সেটাই হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আসলে তা না। সিভিয়ার হাইপারটেনশনে যদি এন্ড অর্গান ড্যামেজ থাকে, এটার নাম হচ্ছে মেলিগন্যান্ট হাইপারটেনশন। ঠিক আছে, ওই যে এক নাম্বার যেটা মেলিগন্যান্ট হাইপারটেনশন। সিভিয়ার হাইপারটেনশনের সাথে কারো পেশেন্টের, কোনো পেশেন্টের যদি এমআই থাকে, দিস ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি। যদি পালমোনারি ইডেমা থাকে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি। একলামশিয়া থাকে, সিভিয়ার প্রি একলামশিয়া থাকে, দিস ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি। ফিওক্রোমোসাইটোমা অ্যাসোসিয়েটেড সিভিয়ার হাইপারটেনশন, দিস ইজ হাইপারটেনসিভ ইমার্জেন্সি। যদি অ্যাওর্টিক ডিসেকশন থাকে, সেটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হ্যাঁ, এখন এক নাম্বার মিসকনসেপশন হচ্ছে এটা। দুই নাম্বার মিসকনসেপশন যেটা, যে আমরা মনে করি যে হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে যে মনে হয় কখনোই ইমিডিয়েট ব্লাড প্রেশার রিডাকশন করা যাবে না। এটা ভুল। আসলে অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে ইমিডিয়েট ব্লাড প্রেশার রিডাকশন করতে হবে। চারটা কন্ডিশন মনে রাখেন, যে একিউট করোনারি সিনড্রোম, একিউট পালমোনারি ইডেমা, একলামশিয়া, প্রি একলামশিয়া, অ্যাওর্টিক ডিসেকশন। এই সব ক্ষেত্রে আমাকে ইমিডিয়েট ব্লাড প্রেশার রিডাকশন করে ফেলতে হবে, 140 এর নিচে নিয়ে আসতে হবে। কি কি বলছি আমি? যে হার্টের তিনটা এখানে মনে রাখেন, যে একিউট পালমোনারি ইডেমা, একিউট করোনারি সিনড্রোম, অ্যাওর্টিক ডিসেকশন, আর সেই সাথে হচ্ছে একলামশিয়া, প্রি একলামশিয়া। এগুলো সব ক্ষেত্রে ইমিডিয়েট ব্লাড প্রেশার রিডাকশন করতে হবে। আর আদার কন্ডিশন যেমন এনকেফালোপ্যাথি, অথবা ধরেন মেলিগন্যান্ট হাইপারটেনশনের সাথে ধরেন রেনাল ইম্পেয়ারমেন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, আস্তে আস্তে রিডাকশন করবেন। ইমিডিয়েটলি শুধুমাত্র 20 to 25% এটা রিডাকশন করবেন। হ্যাঁ, যে মেইন আর্টেরিয়াল প্রেসারের 20 to 25% এটা ইমিডিয়েটলি রিডাকশন করবেন। অপশন কি কি আছে, আপনি কি কি দিয়ে করতে পারেন, এগুলো আসলে আলাদাভাবে মনে রাখা সম্ভব না। যে একিউট করোনারি ইভেন্ট অথবা একিউট পালমোনারি ইডেমা, সেই ক্ষেত্রে আপনি আইভি জিটিএন এটা বলবেন। আর বাকি সব ক্ষেত্রে আপনি আইভি লেবেটালল, আইভি নিকার্ডিপিন, এই নামগুলো মুখস্থ রাখতে পারেন। হ্যাঁ, আইভি লেবেটালল এবং আইভি নিকার্ডিপিন। আর এই তো মূলত সব ক্ষেত্রে লেবেটালল এবং নিকার্ডিপিন। শুধুমাত্র একিউট করোনারি সিনড্রোম এবং একিউট পালমোনারি ইডেমা, সেই ক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন আলাদা করে যে আইভি জিটিএন আমরা স্টার্ট করবো। হ্যাঁ, ওকে, মানে এই ছিল আমার হাইপারটেনশন। আর্জেন্সিটা একটু বললে ভালো হতো। হাইপারটেনসিভ আর্জেন্সি বলতে আসলে কোনো কিছুই নাই রিসেন্ট গাইডলাইনে। সিভিয়ার হাইপারটেনশন কোনো এন্ড অর্গান ড্যামেজ নাই। সিভিয়ার হাইপারটেনশন ইমার্জেন্সি আর্জেন্সি। একটু মিউট করে ফেলেন। হ্যাঁ, মানে সিভিয়ার হাইপারটেনশন কোনো ইমার্জেন্সি নাই, সেটাই হচ্ছে আসলে আর্জেন্সি। আর এইটা হাইপারটেনসিভ আর্জেন্সি টার্মটা এখন আর নাই, আসলে অবসলিউট হয়ে গেছে। আচ্ছা, ওকে, এখন হাইপারটেনশন সম্পর্কে আসলে আমি অনেক কিছু বললাম আপনাদেরকে। ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে বললাম, রিফ্রাক্টরি হাইপারটেনশন সম্পর্কে বললাম, হাইপারটেনসিভ ইমার্জেন্সি সম্পর্কে বললাম। আরেকটা জিনিস বাদ চলে গেল, হাইপারটেনশন উইথ প্রেগন্যান্সি। ঠিক আছে, প্রেগন্যান্সিতে সামারি মেসেজ যেটা,
যে কি দেয়া যাবে আর কি দেয়া যাবে না। তাহলে দেয়া যাবে অল্প কয়েকটা জিনিস, শুধুমাত্র 3 থেকে 4টা ড্রাগস দেয়া যাবে। নাম্বার 1 মিথাইল ডোপা, নাম্বার 2 হচ্ছে লেবেটালল, নাম্বার 3 হচ্ছে ডক্সাজোসিন, নাম্বার 4 হচ্ছে নিফিডিপিনেসার। এই 4টা দেয়া যাবে। আর দেয়া যাবে না কি, এসি ইনহিবিটর কখনোই দেয়া যাবে না, এআরবি কখনোই দেয়া যাবে না। এসি ইনহিবিটর, এআরবি এবং স্টেটিন, পেশেন্টগুলোকে স্টেটিন দেয়া যাবে না। আর দেয়া যেতে পারে কি কি, বিটা ব্লকার দেয়া যেতে পারে, ডায়াবেটিক্স দেয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে দেয়া যাবে কি কি বললাম, মিথাইল ডোপা, লেবেটালল, ডক্সাজোসিন এবং হচ্ছে নিফিডিপিনেসার। আর দেয়া যাবে না কি কি, এসি ইনহিবিটর, এআরবি এবং স্পাইরোনোলেকটন, এগুলো দেয়া যাবে না। দেয়া যেতে পারে কি কি, বিটা ব্লকার এবং ডায়াবেটিক্স। স্টেটিন দেয়া যাবে না। এমডোডিবিন দেওয়া যেতে পারে না মেহেদি ভাই? হ্যাঁ, অ্যামলোডিপিন দেয়া যেতে পারে, প্রেফারেবল হচ্ছে নিফিডিপিনেসার আর কি। হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেয়া যেতে পারে, রাইট। আচ্ছা, এখন এই যে আমি বলেছি যে রিসেন্ট গাইডলাইন গুলোতে অলওয়েজ দ্য স্কোর চার্ট ফর ইউরোপিয়ান পপুলেশন কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্টের জন্য, ওই যে এস্টিমেটেড 10 ইয়ার কার্ডিওভাস্কুলার রিস্ক, আপনারা বলবেন কি 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 স্কোর চার্ট আছে, আরো কয়েকটা চার্ট আছে, স্কোর চার্ট এখন ইউজ করা হয়। যে এটা আমার সব ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, যে এস্টিমেটেড 10 ইয়ার কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট করে ফেলবো। এক্ষেত্রে কি কি দেখা হয়, পেশেন্টের এজ দেখা হয়, পেশেন্টের সেক্স দেখা হয়, স্মোকার এবং সিস্টোলিক ব্লাড প্রেশার, এই 4টা পয়েন্ট। এজ, সেক্স, স্মোকিং স্ট্যাটাস এবং হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। আচ্ছা, এটা আমি কিন্তু ডিসলিপিডিমার গাইডলাইনে চলে আসছি, রিসেন্ট সর্বশেষ যে লেটেস্ট ডিসলিপিডিমার গাইডলাইন। আপনারা ইএসসি দেখে আসলে হতচকিত হবেন না, ইএসসি, এসএসসি, তারপর হচ্ছে এটিপি, এগুলো সব কাছাকাছি একই, তেমন কোনো পার্থক্য নাই। এখানে আপনারা 4টা ভ্যালু মনে রাখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে কি 55, একটা হচ্ছে 70, একটা হচ্ছে 116 আর একটা হচ্ছে 190। 4টা ভ্যালু মনে রাখেন। হ্যাঁ, 55, 116, সরি 55, 70, 116 এবং 190। ঠিক আছে। আচ্ছা, এগুলা কেন মনে রাখা দরকার, যে 1 নাম্বার রিকমেন্ডেশনটা দেখেন, একটা পেশেন্টের যদি 40 বছরের বেশি হয়, তাহলে এলডিএল যদি 190 এর বেশি হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে রিস্ক এস্টিমেশন করতে হবে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই, এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। হ্যাঁ, দেখেন এখানে আহ, একটু আপনাদের জন্য হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু ভ্যালুগুলা দেখেন, আমি যেগুলো বলছি 55, 70, 116, 190, মানে এই ভ্যালুগুলো মনে রাখবেন। হ্যাঁ, 55, 70, 116, 190, এই ভ্যালুগুলো মনে রাখবেন। আর এস্টিমেটেড 10 ইয়ার কার্ডিওভাস্কুলার রিস্ক, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন আমি একটু সহজ করে দিই আপনার জন্য। যেই পেশেন্টের সেকেন্ড 2টা টার্ম, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, আমরা লিপিড লোয়ারিং থেরাপি কেন দেই, যে কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা কার্ডিওভাস্কুলার ডেথ যেটা, সেটা প্রিভেন্ট করার জন্য। তাহলে প্রিভেনশনের 2টা পয়েন্ট আছে, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। যার একবার হয়ে গেছে, এমআই হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, তার এসিবিডি যারা হয়ে গেছে, তার জন্য দেখেন শুধুমাত্র 55-র ওপরে যদি থাকে, তাহলে আপনি তাকে লিপিড লোয়ারিং থেরাপি দিতে হবে। একটা পেশেন্টের এমআই হয়েছে, তার এলডিএল 60, তাকে অবশ্যই লিপিড লোয়ারিং থেরাপি দিতে হবে। এটা এবং ক্লাস 1 রেকমেন্ডেশন। ঠিক আছে, কোনো কনফিউশন নাই। যে 55-র বেশি এলডিএল কোলেস্টেরল তার অলরেডি হয়ে গেছে, তার সেকেন্ডারি প্রিভেনশনের জন্য অবশ্যই তাকে আপনাকে লিপিড লোয়ারিং থেরাপি দিতে হবে। তাহলে ঝামেলাটা কোথায়, ঝামেলা হচ্ছে প্রাইমারি প্রিভেনশনে। তাহলে প্রাইমারি প্রিভেনশনে কখন দিব, 190 এর উপরে এলডিএল কোলেস্টেরল সকল পেশেন্টকে লিপিড লোয়ারিং থেরাপি দিতে হবে। কত বেশি হইলে, 190 এর বেশি হইলে। আচ্ছা, তাইলে 116 থেকে 190, 70 থেকে 100 থেকে 116, 70 থেকে 155 থেকে 70, এইগুলো আমার কেন আসতেছে? হ্যাঁ, এগুলো আমি আসতেছি, যে এগুলো আমার কখন আসতেছে। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে আসতেছি। হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে আমাকে দিতে হবে আসলে, যখন এই ভ্যালুগুলোর জন্য আমার প্রাইমারি প্রিভেনশনের জন্য ওই যে 10 ইয়ার কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট দিতে হবে। তার কি ভেরি হাই রিস্ক, এখানে ওরা 4টা ভাগে ভাগ করছে, লো রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক এবং ভেরি হাই রিস্ক। ঠিক আছে, লো রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক, আর একটা হচ্ছে ভেরি হাই রিস্ক। ঠিক আছে, তাহলে এগুলাতে দিতে হবে। যেমন একটা পেশেন্টের ব্লাড এলডিএল কোলেস্টেরল যদি থাকে 116 থেকে 190, 116 থেকে 190, তাহলে তার যখন 100-র বেশি হইলেই, আপনি 100-র বেশি হইলেই যদি হাই রিস্ক পাই, তাহলে তাকে আমার লিপিড লোয়ারিং থেরাপি দিতে হবে। 100-র বেশি উইথ হাই রিস্ক, ঠিক আছে, তাকে আমাকে অবশ্যই লিপিড লোয়ারিং থেরাপি দিতে হবে। আর 70-এর বেশি
যদি ভেরি হাই রিস্ক হয় তাকে আমার লিপিড লোয়ারিং থেরাপি দিতে হবে। তাহলে যদি আপনাদের ভেজাল না লাগে ব্যাপারটা, সেকেন্ডারি প্রিভেনশন সকল পেশেন্টকে দিতে হবে 55 বেশি হইলে এলডিএল কোলেস্টেরল। প্রাইমারি প্রিভেনশন 190 এর উপরে হইলে অবশ্যই দিতে হবে, ঠিক আছে? 190 এর উপরে হইলে অবশ্যই দিতে হবে। আর যদি 100-র উপরে হয়, 100 থেকে 190, এদের ক্ষেত্রে আমরা কি করব, রিস্ক স্ট্রাটিফিকেশন করে যদি হাই রিস্ক হয় অবশ্যই দিতে হবে। আর 70-এর বেশি, ধরেন একটা পেশেন্টের 80, তার প্রাইমারি প্রিভেনশনের জন্য দিব, অবশ্যই দিব। যদি ওই যে 10 ইয়ার কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্টে ভেরি হাই রিস্ক হয়, যদি অত কিছু মনে না রাখতে পারেন, আপনি মনে রাখবেন যে 10 ইয়ার কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট করে আমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে আমার ট্রিটমেন্ট টার্গেটের আগে তাকে কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট দিতে হবে। এটা হাইপারটেনশনের জন্য যা, এখানেও সেম, এগুলার আলাদা করে আর বলার কিছু নাই। নেক্সট হচ্ছে আপনার এই যে আপনাকে এখানে আবার একই কথাগুলাই সামারি আসছে, হ্যাঁ, যে এলডিএল কোলেস্টেরল কাদেরকে আমরা দিব, যে ভেরি হাই রিস্ক, এটা হচ্ছে প্রাইমারি অর সেকেন্ডারি প্রিভেনশন। ভেরি হাই রিস্ক, এই যে দেখেন 55-র নিচে হইলে আপনি দিতে পারেন না, সরি, এটা হচ্ছে আমার টার্গেট। আমি দিয়ে দিলাম ট্রিটমেন্ট। হ্যাঁ, আমি প্রথমে বলছিলাম, এতক্ষণ বলছিলাম কি আমি কাদেরকে দিব। এখন নেক্সট আমার রিকমেন্ডেশন গুলো হচ্ছে আমি ট্রিটমেন্ট দিলাম, কি দিয়ে ট্রিটমেন্ট দিলাম, ধরেন লিপিড লোয়ারিং থেরাপি দিলাম, হাই ডোজ লিপিড লোয়ারিং থেরাপি অথবা লো ডোজ, ইন্টারমিডিয়েট ডোজ অথবা লো ডোজ, এগুলো পরে আসছে কাদের কোনটাকে হাই ডোজ বলতেছে, কোনটাকে ইন্টারমিডিয়েট ডোজ বলতেছে, কোনটাকে লো ডোজ বলতেছে। আমার টার্গেট কি, যাদের হচ্ছে ভেরি হাই রিস্ক গ্রুপ, ভেরি হাই রিস্ক গ্রুপ আমার টার্গেট হচ্ছে 55 নিচে রাখতে হবে। তাই আমি কয়েকটা ভ্যালু মনে রাখতে বলছিলাম, 55, 70, 100, 116, 190। যাদের হাই রিস্ক গ্রুপ এদেরকে আমার টার্গেট হচ্ছে 70 এর নিচে রাখতে হবে, ঠিক আছে? যাদের মডারেট রিস্ক গ্রুপ এদের 100 নিচে রাখতে হবে। যাদের লো রিস্ক গ্রুপ তাদের টার্গেট গুলো হচ্ছে 116 এর নিচে। ঠিক, আবার যদি সামারি করি, ভেরি হাই রিস্ক আমার টার্গেট হচ্ছে 55 নিচে, হাই রিস্ক হচ্ছে 70 এর নিচে, মডারেট রিস্ক হচ্ছে 100 এর নিচে, আর লো রিস্ক হচ্ছে 116 এর নিচে, ঠিক আছে? আচ্ছা, ইনভেস্টিগেশনের জন্য একটা জিনিস মনে রাখতে হবে আমাকে, আমরা কি কি ইনভেস্টিগেশন করব, লিপিড প্রোফাইল করব, সেই সাথে গাইডলাইন বলছে যে অ্যাপোলাইপোপ্রোটিন বি এবং হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এগুলো আলাদা করে করতে হয়, ট্রাইগ্লিসারাইড, অ্যাপোলাইপোপ্রোটিন বি। আচ্ছা, সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আমাকে, আমি বলছি কি যে 55-র উপরে হইলেই আমাকে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য লিপিড লোয়ারিং থেরাপি দিতে হবে। সেকেন্ডারি প্রিভেনশন মানে কি, যার অলরেডি একবার হয়ে গেছে তাকে কি দিব, আমি হাইড্রোস্টেটিন দিব। আমার টার্গেট কত, যে 50% রিডাকশন ফ্রম বেসলাইন হবে এবং এলডিএল কোলেস্টেরল 55 এর নিচে চলে আসবে, এলডিএল 55 এর নিচে। যার অলরেডি হয়ে গেছে সে তো ভেরি হাই রিস্ক, হলে 55 এর নিচে, হাই রিস্ক হলে 70 এর নিচে, মডারেট রিস্ক হলে 100 এর নিচে, লো রিস্ক হলে 116 এর নিচে। আচ্ছা, এইখানে আসলে আর তেমন কোনো কিছু নাই, এখানে এই কথাগুলোই বারবার ঘুরে ফিরে বলছে যে যারা হাই রিস্ক তার 70 এর নিচে, দেখেন সেকেন্ড ইয়াটা রিকমেন্ডেশনটা দেখেন, হাই রিস্ক হলে 70 এর নিচে, তারপর বলছে যে মডারেট রিস্ক হলে 100 এর নিচে, যদি লো রিস্ক থাকে তাহলে 116 এর নিচে। এগুলো হচ্ছে আমার টার্গেট, এই জিনিসগুলোই আমার টার্গেট। একটা অ্যালগরিদম ফর মাসকুলার সিমটমস, এটা পরে আসতেছে, এগুলো রিকমেন্ডেশন আমার আসতেছে, যে একটা পেশেন্ট দিলাম, স্যার জিজ্ঞেস করলো তার সিপিকে বেশি, তার এইচজিপিটি বেশি, আপনি কি করবেন? এই যে দেখেন, সিপিকে সম্পর্কে কথা হচ্ছে, পেশেন্ট যদি সিমটম না বলে তাহলে আমি তাকে রুটিনলি সিপিকে আমি তাকে ইয়ে করব না, এই তাকে সিপিকে ইনভেস্টিগেশন করব না আমি, ঠিক আছে? আচ্ছা, স্টেটিন আমি কন্টিনিউ করব কি করব না, এবং যদি কন্টিনিউ না করি তাহলে কখন রিইনিশিয়েশন করব, এটার একটা অ্যালগরিদম এখানে দিছে। ধরেন সিপিকে আমি বেশি পেলাম, কত বেশি, তার সিপিকে কি 4 গুণের কম, ঠিক আছে? যদি 4 গুণের কম পেশেন্টের স্টেটিন সিপিকে বেড়ে থাকে, তাহলে আমি জাস্ট পেশেন্টকে কি করব, স্টেটিনটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে আবার 4 সপ্তাহ পরে আবার আমি সিপিকে করব। এর মধ্যে তার সিপিকে তার নরমালাইজেশন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যদি ইমপ্রুভ করে যায় তখন আমি তাকে একটা সেকেন্ড স্টেটিন, মানে আগে যদি ধরেন রসুবাস্টেটিন দিলাম, এবার অ্যাটোভা দিব, আগে অ্যাটোভা দিলে এবার সিমবাস্টেটিন দিব অথবা পিটাভাস্টেটিন দিব। খুবই সহজ, কোনো কনফিউশন নাই। আর যদি 4 গুণের বেশি বাড়ে তাহলে আমি তাকে কতদিন সময় দিব, 6 উইকস পর্যন্ত সময় দিব। হ্যাঁ, আচ্ছা, যদি 6 উইকের মধ্যে সাধারণত এটা আবার নরমাল হয়ে যাওয়ার কথা, পেশেন্টের সিমটম ইমপ্রুভমেন্ট হয়ে যাওয়ার কথা, এবং হচ্ছে তার সিপিকে ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা, তাহলে আমরা
তাকে কি করব, তখন 6 উইকস পরে তো আবার তাকে স্টার্ট করতে হবে, অনেক গুণ ভার্সিটি করতে, তাহলে আমি কিভাবে স্টার্ট করতে পারি? তাকে লো ডোজ আমি একটা স্টেটিন স্টার্ট করব, অথবা তাকে অল্টারনেট ডেতে স্টেটিন দিতে পারি, অথবা সপ্তাহে একবার বা দুইবার এরকম একটা রেজিমেনে তাকে সুইচ করতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনাদের জন্য সামারি মেসেজ। 4 সপ্তাহ এবং 6 সপ্তাহ পরেও যদি তার সিপিকেটা এলিভেটেড থাকে, তাহলে আসলে আমাকে অল্টারনেটিভ ডায়াগনোসিস চিন্তা করতে হবে। কারণ এর মধ্যে তার স্টেটিন ইনডিউসড যদি হয়ে থাকে, এর মধ্যে সেটা ওয়াশ আউট হয়ে তার এটা নরমালাইজেশন হয়ে যাওয়ার কথা। তাহলে সামারি কি, যে সামারি প্রথমে দেখতে হবে যে পেশেন্ট সিমটোমেটিক কিনা, 4 গুণের বেশি বাড়ছে না 4 গুণের কম বাড়ছে। পেশেন্ট অবশ্যই স্টেটিন বন্ধ করে দিব। 4 গুণের যদি কম বাড়ে তাহলে 4 উইকস বন্ধ রাখবো, আর যদি 4 গুণের বেশি বাড়ে তাহলে আমি 6 উইকস বন্ধ রাখবো। যদি 4 গুণের কম বাড়লো 4 উইকস বন্ধ রাখলাম, তারপর হচ্ছে আবার কি করব, পেশেন্ট যদি ইমপ্রুভমেন্ট করে যায় তাহলে আমি রিইনিশিয়েট অ্যানাদার একটা স্টেটিনে আমি সুইচ করে দিব। আর যদি দেখি যে না 4 গুণের বেশি বাড়ছে, অনেক বেশি বেড়ে গেছে, তাহলে 6 উইকস পরে আমি স্টার্ট করব, ঠিক আছে, কিন্তু একটা লো ডোজে স্টার্ট করব, অথবা অল্টারনেট ডেতে, অথবা ওয়ান্স অর টুয়াইস উইকলি স্টেটিন আমি তাকে দিব। প্রতিদিন স্টেটিন আমি আগের মতো করে তাকে আর দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। আমার এলডিএল গোল যদি আমার ম্যাক্সিমাম টলারেটেড ডোজ অফ স্টেটিনে যদি আমার গোল না হয়, তাহলে আমি একটা PCSK9 ইনহিবিটর এটা আমি তাকে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, কাদেরকে? ভেরি হাই রিস্ক গ্রুপে। আচ্ছা, PCSK9 ইনহিবিটর এটা অবশ্যই জানতে হবে কি নামে পাওয়া যায়, ইভোলুকমাব এবং আলিরোকমাব। এগুলো কিভাবে দেয়? এগুলো ইনজেক্টেবল দেয়। হ্যাঁ, আচ্ছা, একটা বলছে যে আমরা যখন স্টেটিন স্টার্ট করব, একটা হাই ইন্টেন্সিটি স্টেটিন স্টার্ট করব টু রিচ দ্য গোল সেট টু দ্য স্পেসিফিক লেভেল অফ রিস্ক। আচ্ছা, যদি হাই ইন্টেন্সিটি ম্যাক্সিমাম টলারেট ডোজেজ অফ স্টেটিন, তাহলে যদি আমরা ইয়ে করা না হয়, তাহলে আমরা একটা সেকেন্ড হচ্ছে এটার সাথে এজেটিমেপ কম্বিনেশন দিতে পারি, স্টেটিনের সাথে এজেটিমেপ। তাতেও যদি আমার টার্গেট অ্যাচিভ না হয়, তাহলে স্টেটিন এজেটিমেপ এটার সাথে আমরা PCSK9 ইনহিবিটর সেটাকে আমরা কম্বিনেশন করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, এইখান থেকে আলাদা করে আসলে কোনো কিছু মনে রাখার দরকার নাই। তাহলে সামারি কি, স্টেটিনে কাজ না হলে এজেটিমেপ কাজ না হলে PCSK9 ইনহিবিটরস। এখন আপনাদের একটা কোশ্চেন ছিল যে হাই ইন্টেন্সিটি স্টেটিন বলতে কি বুঝি, মডারেট ইন্টেন্সিটি বলতে কি বুঝি, যে লো ইন্টেন্সিটি স্টেটিন বলতে কি বুঝি। হ্যাঁ, যেটা হাই ইন্টেন্সিটি স্টেটিন মানে এভারেজ 50% LDL রিডাকশন করবে, মডারেট ইন্টেন্সিটি স্টেটিন মানে কি 30% রিডাকশন করবে। সবগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা, ইন্টেন্সিফাই এলডিএল রিডাকশন সবচেয়ে বেশি কোনটা করে, সেটা হচ্ছে PCSK9 ইনহিবিটর। সবচেয়ে পটেন্ট ড্রাগ হচ্ছে PCSK9 ইনহিবিটর। হ্যাঁ, আচ্ছা, এগুলা সামারি আমি আগে যে বলেছিলাম যে 55, 70, 100, 116, 190, এই জিনিসটাই ওরা আবার এখানে সামারি করছে। হ্যাঁ, আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমি ফেনোফাইব্রেট তাকে দিব কি দিব না, কখন দিব? ঠিক আছে, অথবা শুধুমাত্র তার টিজি বেশি। হ্যাঁ, টিজি বেশি থাকলে আমি তাকে কি দিয়ে স্টার্ট করব? আচ্ছা, যদি পেশেন্টের টিজি 200-র বেশি থাকে, টিজির ধরেন 200 বেশি, তাহলে আমি তাকে একটা জাস্ট স্টেটিন দিয়ে ইনিশিয়ালি স্টার্ট করব। এবং এই স্টেটিন দেওয়ার পরেও যদি তার এই টিজি ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমি সেকেন্ড ড্রাগস হিসাবে তাকে একটা যে ফেনোফাইব্রেট অথবা হচ্ছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলো আমরা অ্যাড করতে পারি ইন কম্বিনেশন উইথ দ্য স্টেটিন। আচ্ছা, এই কথা এটাই, 200-র বেশি থাকলে, টিজি যদি 200-র বেশি থাকে, তাহলে আমি স্টেটিনের সাথে ইনিশিয়ালি স্টেটিন দিয়ে আমি স্টার্ট করব, তারপরে সেকেন্ড ড্রাগস হিসাবে কম্বিনেশন হিসাবে ফেনোফাইব্রেট অথবা হচ্ছে ইজিটিমেপ অথবা হচ্ছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটা আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এগুলা কোনো কিছু নাই এখানে, আপনার আলাদা করে কোনো কিছু নাই। একটা একিউট করোনারি সিনড্রোমের পরে as soon as possible আমাকে হাইড্রোস স্টেটিন স্টার্ট করে দিতে হবে। সিকিডি সম্পর্কে, সিকিডিতে কনফিউশন যে স্টেটিন স্টার্ট করতে কি পারবো না, ওরা বলছে যে ক্রনিক কিডনি ডিজিজ 3 to 5 ডে আমাকে হাই অর ভেরি হাই রিস্ক অফ ASCD রিস্ক অ্যাসেস করতে হবে।
স্টেটিনস অথবা স্টেটিন এজিটিমাম কম্বিনেশন ইজ রিকমেন্ডেড, মানে সিকিরি থাকলে আমাকে আইদার স্টেটিন অথবা স্টেটিন এজিটিমাম কম্বিনেশন আমাকে স্টার্ট করে দিতে হবে। আচ্ছা, একবার আমি তাকে স্টার্ট করে দিলাম, হ্যাঁ, তাহলে হাউ অফেন শুড এ পেশেন্ট লিপিড বি টেস্টেড আফটার স্টার্টিং লিপিড লোয়ারিং এজেন্ট? কখন আমরা তাকে ফার্দার টেস্ট করব? 8 উইকস আফটার। একবার আমি স্টার্ট করলাম, তার 2 মাস পরে আমি তাকে আবার একটা লিপিড প্রোফাইল করব। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আপনি আর পড়ার সুযোগ পাবেন না। এখন যেটা স্যার জিজ্ঞেস করলে আপনি তাকে ফার্দার আবার কখন আপনি তাকে টেস্ট করবেন? আফটার 8 উইকস তাকে আমি আবার ফার্দার আবার টেস্ট করব, ঠিক আছে? আচ্ছা, এখন এইচজিপিটি একটা কনফিউশন, যে এইচজিপিটি আমরা কখন আমরা ইনভেস্টিগেশন করব? বিফোর ট্রিটমেন্ট এবং স্টার্ট করার 8 উইকস পরে। 8 উইকস পরে আমি লিপিড প্রোফাইল করব, আবার এইচজিপিটি করব। আর সিপিকে এর সাথে তার পার্থক্য যেটা, সিপিকে শুধু আমরা তখনই করব যখন পেশেন্ট সিম্পটোমেটিক থাকবে, কিন্তু এইচজিপিটি কিন্তু রুটিনলি করতে হবে। আচ্ছা, কেউ কি আছেন? আনমিউট করা আছে কিনা? একটা ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, যদি আনমিউট করা থাকে কেউ প্লিজ মিউট করে নেন। হ্যাঁ, সিপিকে সম্পর্কে আমি বলছিলাম কি, শুধুমাত্র পেশেন্ট যদি সিমটম বলে যে আমার মাসল পেইন হচ্ছে বা বডি এক হচ্ছে, শুধুমাত্র সেই কন্ডিশনে হচ্ছে আমরা সিপিকে ইনভেস্টিগেট করব। বাট এইচজিপিটি হচ্ছে রুটিনলি 8 উইকস পরে আমরা এইচজিপিটি অবশ্যই করতে হবে। এখন এইচজিপিটি বেড়ে গেলে আপনি কি করবেন তখন, তাই না? এটা একটা কোশ্চেন না? আচ্ছা, তখন আমাকে দেখতে হবে যদি এলিভেটেড দেখেন, হোয়াট ইফ লিভার এনজাইমস বিকাম এলিভেটেড ইন এ পারসন টেকিং লিপিড লোয়ারিং ড্রাগস? সিপিকে আমরা কি দেখছি যে 4 গুণের বেশি বাড়ছে না 4 গুণের কম বাড়ছে, আর এইচজিপিটি দেখবো যে 3 গুণের বেশি বাড়ছে না 3 গুণের কম বাড়ছে। যদি 3 গুণের কম বাড়ে তাহলে স্টেটিন কন্টিনিউ করব, আবার 4 উইকস পরে আবার রিচেক করব। আর যদি 3 গুণের বেশি বাড়ে তাহলে আমরা কি করব, যে লিপিড লোয়ারিং থেরাপি স্টপ করে দিব। সিপিকে আমরা 4 উইকস পরে আবার চেক করছি, এখানে এইচজিপিটি আবার 4 উইকস পরে আবার চেক করে দেখব। যখন নরমাল হয়ে যাবে তখন রিইন্ট্রোডাকশন অফ থেরাপি করতে পারি। এখন কি করতে হবে, আমরা আগে যে স্টেটিনটা দিছিলাম এটা আমরা সুইচ করে অন্য আরেকটা স্টেটিন আমরা পেশেন্টকে দিতে পারি। হ্যাঁ, যদি 4 উইকস পরে আসলে এইচজিপিটি এলিভেটেড থাকে তাহলে এইচজিপিটি এলিভেশনের অন্য যে কজগুলো সেইগুলো আমাকে আসলে চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে সিপিকে আর এইচজিপিটির ব্যাপারে সামারি করি। সিপিকে দেখবো যে আমরা 4 টাইমস এর বেশি এলিভেটেড না 4 টাইমস এর কম এলিভেটেড। 4 টাইমস এর যদি কম এলিভেটেড হয় স্টপ করে দিব, 4 উইকস পরে আবার রিস্টার্ট করব উইথ অ্যানাদার, আগের ধরনের অ্যাটারোবাস্টেটিন দিছিলাম, এবার আমরা রোসুবাস্টেটিন দিব। আর যদি 4 টাইমস এর বেশি এলিভেটেড হয় এটা আমরা বন্ধ করে দিব, 4 উইকস পরে আবার 6 উইকস পরে আবার ফার্দার টেস্ট করব। টেস্ট করে যদি আমরা দেখি যে এখানে আমার সিপিকে এলিভেটেড, তাহলে আমাকে অল্টারনেটিভ ডায়াগনোসিস চিন্তা করতে হবে। আর যদি নরমালাইজেশন হয়ে যায় সিপিকে, তাহলে আমরা স্টার্ট করতে পারি, কিভাবে স্টার্ট করতে পারি, একটা লো ডোজে স্টার্ট করব, অথবা উইকলি একবার বা দুইবার, অথবা অল্টারনেটিভ ডেতে স্টার্ট করব। আর এইচজিপিটি এর ক্ষেত্রে অনেকটা সেম, এখানে আমরা দেখবো, ওইখানে দেখছিলাম 4 গুণ আর এখানে দেখবো আমরা হচ্ছে 3 গুণ। হ্যাঁ, আর সিপিকে হচ্ছে রুটিনলি চেক করার দরকার নেই, বাট এইচজিপিটি অবশ্যই আমাকে রুটিনলি চেক করতে হবে। দিস ইজ অল অ্যাবাউট। আমার মনে হয় এখানে আর কোনো কিছু, আমার এসএসসি বলেন ইএসসি বলেন লিপিড লোয়ারিং থেরাপি সম্পর্কে এর বেশি কিছু আসলে আপনার জানার আর দরকার নেই। হ্যাঁ, আরেকটা নেক্সট আমি আপনাদেরকে যেটা আমি আপনাদেরকে এই পর্যন্ত হেপাটাইটিস বি বলেছি, হেপাটাইটিস সি বলেছি, হাইপারটেনশন সম্পর্কে বলেছি এবং ডিসলিপিডিমিয়া সম্পর্কে বলেছি। ডায়াবেটিসের গাইডলাইনটা আমি ইন ডিটেইলস আনি নাই, তবে কিছু কিছু জিনিস যেমন এই যে ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ ডায়াবেটিস মেলিটাস, এটা একেবারে ঠোঁটস্থ রাখবেন সময়, যে কোনো সময় ভাইবা টেবিলে আপনাকে ধরতে পারে, তারপর হচ্ছে ইন্টারেক্টিভ স্টেশনে আপনাকে ধরতে পারে। এখানে প্রি ডায়াবেটিস, ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ প্রি ডায়াবেটিস, এই জিনিসটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এইখানে একটা 2020 বলেন 2021 বলেন, এইখানে এটা ভালো করে আসে নাই। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, এইখানে মোটামুটি ক্লিয়ার আছে যে এই ফ্লোচার্টটা খুব ভালো করে আপনারা আত্মস্থ করবেন। এই ফ্লোচার্টটা ইন্টারেক্টিভের জন্য, এই ফ্লোচার্টটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কোনো কিছু মনে হচ্ছে না এখন পর্যন্ত। এই ফ্লোচার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে একটা পেশেন্টের ফার্স্ট লাইন থেরাপি কি। একটা আপনাকে ডায়াবেটিস ডায়াগনোসিস করে দিল, যে ধরেন বললো যে তার আগে স্ট্রোক হয়েছে অথবা তার এমআই হয়েছে, তার জন্য ফার্স্ট লাইন থেরাপি কি? তার জন্য ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট অথবা SGLT2 ইনহিবিটরস, দুইটার যে কোনো একটা, GLP-1 অ্যাগনিস্ট অথবা SGLT2 ইনহিবিটরস। একটা পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ আছে, EGFR 30 এর বেশি, তার জন্য ফার্স্ট লাইন ড্রাগস কি? তার জন্য ফার্স্ট লাইন ড্রাগস অবশ্যই SGLT2 ইনহিবিটরস। EGFR 30 এর ভাইয়া নিচে একটু হলে কিন্তু একটু ইন্টারাপ্ট করে, এখানে ফার্স্ট লাইন থেরাপি তো প্রথমে তো উপরে লেখা যে মেটফরমিন, সো ফার্স্ট লাইন বললে আগে মেটফরমিন বলবো না? ও আচ্ছা, মেটফরমিন আসলে এটা অ্যাঙ্কর ড্রাগস, তো এটার কথা আমি ভুলেই গেছি।
মেটফর্মিন তো সকল পেশেন্ট ব্যাকগ্রাউন্ডে পাবেই, মানে ঠিক ভাই আছে? ওই যে মেটফর্মিনের ফার্স্ট লাইন বললেন তো ওই জন্য আর কি না না সরি হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে, না ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আসলে ফার্স্ট লাইন বলতে আমি আসলে ওইটা বুঝাইতে চাই নাই। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে মেটফর্মিন, মেটফর্মিনের সাথে আর কোনো কিছুই নেই। হ্যাঁ, মেটফর্মিনের পরে আমি কোনটা দেব, এটা হচ্ছে কথা। তাহলে জিএলপি-1 অ্যাগনিস্ট অথবা SGLT2 ইনহিবিটরস, ঠিক আছে? যদি সিকেডি থাকে EGFR30 এর বেশি থাকে SGLT2 ইনহিবিটরস, সিকেডি EGFR30 এর কম তাহলে কিন্তু আপনি আবার SGLT2 ইনহিবিটরস দিতে পারছেন না। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটাই আমার মেসেজ এখান থেকে এখানেই। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট আমার কোশ্চেন, আপনি ধরেন মেটফর্মিনের সাথে সেকেন্ড আরেকটা ওরাল অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন আপনি স্টার্ট করতে চাচ্ছেন, আপনি কোনটা স্টার্ট করবেন, কি কি ফ্যাক্টর আপনি আন্ডার কনসিডারেশন আনবেন, এই জিনিসটা একেবারে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। এটা কি এখানে আছে? এখানে মনে হচ্ছে এটা নাই। সরি, ঠিক আছে। কি কি ফ্যাক্টর আমরা কনসিডারেশন আনব, এই যে এই ফ্যাক্টরগুলা, একটা হচ্ছে ইন্টেন্সিটি, 2 নাম্বার হচ্ছে এখানে দেখা যাচ্ছে না, আপনারা একটু দেখে নেবেন, এটা এখানে ভালো করে দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, এটা আপনারা দেখবেন। হ্যাঁ, ইন্টেন্সিটি, তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া রিস্ক, পেশেন্টের ওয়েট চেঞ্জ, পেশেন্টের এসিডি আছে কিনা, হার্ট ফেলিউর আছে কিনা, পেশেন্টের হচ্ছে কষ্ট, যেমন একটা রিকশা পুলার আপনাকে একটা সিনারিও দিয়ে দিতে পারে। হ্যাঁ, যেমন একটা সার্টেন এক্সাম্পল আপনাকে যদি দেই, ধরেন একটা পেশেন্টের হার্ট ফেলিউর আছে, হার্ট ফেলিউর থাকলে কিন্তু আপনি তাকে অবশ্যই যে থায়াজোলিডিনিরায়ন্স এই ড্রাগস গুলো আপনি দিতে পারবেন না, দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন না। একটা পেশেন্টের ধরেন রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, তাকে কিন্তু আপনি এই যে ধরেন এই সালফোনাইল ইউরিয়া এটা আপনি দিতে পারবেন না, ঠিক আছে? একটা পেশেন্টের ধরেন ওয়েট অনেক বেশি, তাকে আপনি সালফোনাইল ইউরিয়া দিতে পারবেন না। একটা পেশেন্টের ধরেন এসিভিডি আছে, তাকে অবশ্যই আপনি যদি ওরাল আমি মেটফর্মিনের সাথে সেকেন্ড আমি চুজ করতে চাই, তাহলে আমি SGLT2 ইনহিবিটরস অবশ্যই আমাকে চুজ করতে হবে। একটা এই যে ধরেন আমরা তার জন্য এটা আমি চুজ করব না। এই যে এই সিনারিও, এই বক্সটা আপনারা একটু 20 থেকে 25 মিনিট অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, যে বিভিন্ন সিনারিও নিজে নিজে বানাবেন, যে এরকম হলে কোনটা দিব, এরকম হলে কোনটা দিব। আমরা সবাই জানি যে HbA1c আমাদের অন এন এভারেজ টার্গেট হচ্ছে কত, অন এন এভারেজ যদি আমি সবকিছু বাদ দিয়ে ধরেন 7ই ধরলাম, যে 7 যদি 8.5 এর বেশি থাকে তাহলে আমরা ডুয়েল কম্বিনেশন থেরাপিতে চলে যাই, মেটফর্মিনের সাথে সেকেন্ড আরেকটা ওরাল অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন চলে যাই। যদি আমার HbA1c 10 এর বেশি থাকে তাহলে অবশ্যই আমরা ইনজেক্টেবল এজেন্টে চলে যাই, তাই না? অথবা ধরেন ব্লাড গ্লুকোজ যদি 16.67 এর বেশি থাকে, অথবা পেশেন্টের হচ্ছে সিমটমস অফ হাইপারগ্লাইসিমিয়া থাকে, একিউট কোনো কন্ডিশন থাকে, প্রেগন্যান্সি থাকে, তাহলে আমরা ইনজেক্টেবল এজেন্ট ইনসুলিন আমরা প্রেফার করি, তাই না? তাহলে এই যে যখন আমরা ডুয়েল কম্বিনেশনে চুজ করব, দ্যাট ইজ আমার HbA1c 8.5 থেকে 10 এই রেঞ্জে, তখন আমরা মেটফর্মিনের সাথে কোনটা চুজ করব, এইটা আপনাকে ইন্টারেক্টিভের জন্য বলবো একটা মানে মারাত্মক একটা জিনিস এটা। হ্যাঁ, সাথে প্রেগনেন্সির সাথে অল্প কয়েকটা লাইন আছে। হ্যাঁ, ডায়াবেটিসের উপর আমি আপনাদের সাথে আমার আগে ক্লাস হয়েছে কিনা আমি জানি না, ফাউন্ডেশন ব্যাচে আমার ডায়াবেটিসের সাথে বেশ কিছু ক্লাস হয়েছিল, ওখানে ডায়াবেটিস থেকে আমি কিছু সামারি স্লাইড দিয়েছিলাম ওদেরকে, প্রেগনেন্সি টেন্সি একবার যদি শুধুমাত্র এগুলো পড়ে নেন, আমার মনে হয় আপনাদের এই যে এই বেশ কিছু সামারি কথা আছে আমার এখানে, হ্যাঁ, ডায়াবেটিসের ব্যাপারে যদি কালেক্ট করে নেন, আমার মনে হয় আপনারা ইন্টারেক্টিভ এই ডায়াবেটিস রিলেটেড কোনো কিছু আর আপনারা আটকাবেন না স্টেশনটাতে। আর লাস্ট অফ অল হচ্ছে আপনাদের অ্যাজমা এবং হচ্ছে গোল্ড গাইডলাইন, জিনা এবং গোল্ড, এই দুইটার সামারি, পুরো গাইডলাইন পড়ার আসলে সুযোগ নাই আপনাদের। সামারি গাইডলাইন পাওয়া যায় ইন্টারনেটে, যে সামারি এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সামারি PDF পাওয়া যায়, এইগুলা একটু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো আপনাদের সবার জন্য দোয়া রইলো আর সবার জন্য শুভ কামনা রইলো ইনশাল্লাহ। এই স্টেশনে আপনারা ভালো করেন এই প্রত্যাশা রইল। হ্যাঁ,
তাহলে আচ্ছা, এই ভিডিওটা কি গ্রুপে থাকবে কিছুদিন? এটা একটু আনিস ভাই একটু ওনাদের এই কোশ্চেন গুলো একটু অ্যান্সার দেন। হ্যাঁ, আমি আছি, ভাইয়া আপনি একটু অ্যান্সার হ্যালো দেন। এই যে থাকবে স্যার। ভাইয়া জি জি ভাইয়া বলেন। হ্যালো হ্যাঁ, একটা কোশ্চেন হচ্ছে জি এবার জি অসপিতে 10টা অসপি স্টেশন, তো ওখানে কি কাউন্সিলিং স্টেশন থাকবে কিনা? আচ্ছা, কি হবে না হবে এবার তো আমি নিজেই বুঝতেছি না। এবার যে ক্লিনিক্যাল পরীক্ষাটা কিভাবে হবে সেটা নিয়েই তো আমি সন্দিহান আসলে। এখন এটা আসলে এইবারের পরীক্ষাটা একেবারে কাউন্সিলিং স্টেশন থাকবে, এটা ওই যে ওই আপনি বিসিবিএস মক টেস্ট স্টেশন বলছেন থাকবে। এই আচ্ছা 10টা এখন অসপির মধ্যে আসলে কাউন্সিলিং স্টেশন একটা থাকবে। একটা তো থাকার কথা। আচ্ছা না একবার এখন আচ্ছা এবার ফার্স্ট টাইম তো, এবার ফার্স্ট জি টাইম ভাই এইবারের পরে আসলে বোঝা যাবে যে আসলে কি ফরম্যাটটা কি হতে যাচ্ছে। তো কাউন্সিলিং এর জন্য তো আলাদা করে প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার কোনো কিছু নাই। কাউন্সিলিং আপনি সময় নষ্ট করবেন না, কাউন্সিলিং জীবনে কখনো কমন পড়ে নাই, এই পর্যন্ত কোনোদিন কাউন্সিলিং কমন পড়ে নাই। এই কাউন্সিলিং এর জন্য কি একটা মানে একদম কমন একটা ভাইয়া বলেন। আইও কি মানে অসপি শেষ করে 10টা স্টেশন শেষ করে সাথে সাথেই হবে নাকি গ্যাপ দিয়ে হবে? মানে আমরা কি সার্কেলের মতো ঘুরতে থাকবো কিভাবে? এটা আসলে এখনো তো অ্যারেঞ্জমেন্ট হয় নাই। এটা তো বলা মুশকিল যে আসলে কি হবে না হবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি এইটাতে কাউন্সিলিং সম্পর্কে হ্যাঁ ভাই বলছিলাম। হুম কাউন্সিলিং আপনারা সহজ, কাউন্সিলিং আপনারা কখনো মিস হ্যাঁ ভাইয়া করবেন না। বলেন আপনারা একটা কাউন্সিলিং ফর্মুলা ফলো করলে 10 এ 6 পাবেন। কিভাবে 6 পাবেন? যে কোনো ডিজিজ, সব আপনার কাউন্সিলিং আসলো তো, আপনি হুম 8-10টা পয়েন্ট মাথায় রাখবেন যে প্যাথোজেনেসিস এই ডিজিজটার। হুম 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইনভেস্টিগেশন, কিভাবে ডায়াগনোসিস করতে পারি। 3 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি কি কি আছে। 4 নাম্বার হচ্ছে তার এই ডিজিজটা ভালো হবে কি হবে না, এটা কি কিউরেটিভ না কিউরেটিভ না। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে ট্রিটমেন্ট গুলা দিলেন, দেওয়ার ফলে এই ট্রিটমেন্ট গুলার কোনো পসিবল সাইড ইফেক্টস আছে কিনা, যদি থাকে এই সাইড ইফেক্টস গুলা সে কিভাবে ওভারকাম করবে। এই ট্রিটমেন্ট দেওয়ার পরে ফার্দার সে কিভাবে মনিটর করবে এবং ফার্দার সে কিভাবে ফলো আপ করবে। এই পয়েন্ট গুলা যদি আপনি কভার করে যান, তাহলে আর আপনি কাউন্সিলিং স্টেশনে কমপক্ষে 6 পেয়ে যাবেন। আর হচ্ছে ভাই এবারের অসপির জন্য কোন কোন টপিকস ইম্পর্টেন্ট একটু বললে ভালো হয়। না এটা আসলে এটা বলার কোনো ধরনের কোনো সুযোগই নেই আসলে কোনটা ইম্পর্টেন্ট, এটা না আপনি মানে নিজেও কোনটা বুঝতেছেন। কোনটা আসতে পারে এরকম আর কি, মানে আমরা কোনটার উপরে এখন তো মানে সব তো জলিল স্যারের বইটা তো পড়বো, বকরের বইটা পড়বো, ডেভিডসন পড়বো, মানে ওরকম এরপরে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? তাহলে আমি মনে হয় ক্লাস লিভ নেই না? জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য ধরে শুনছেন এতক্ষণ। আমি খুবই হ্যাপি আসলে, প্রায় 150 জনের মতো উপস্থিত ছিল শুরু থেকে এখন পর্যন্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। আনিস ভাই আমি লিভ নিচ্ছি। হ্যাঁ।